বাসর ঘরে বউয়ের মুখ থেকে ভাইয়ার নাম শোনার, ভাইয়ার ডাক শোনার অভিজ্ঞতা এই জীবনে মনে হয় প্রথম আমিই করলাম। জানি না আম্মু আমার মতো স্টাইলিশ ছেলের জন্য এরকম অভুজ মেয়ে কোত্থেকে নিয়ে এসছে। আমি এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার জন্মদাত্রী মা আমার সাথে কিভাবে এই কাজটি করতে পারলো আমি বুঝলাম না। আমার একটা গার্লফ্রেন্ড আছে, জানো, নিশি। কিন্তু আমার আম্মু আমাকে সাবিয়া নামের এক অবুজ মেয়ের সাথে বিয়ে দিয়েছে। আমার নাম রাকিব হাসান রাজ। আমার আব্বু নেই। আব্বুই আমাকে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় করেছে। আমার একটা ছোট বোন আছে, যার নাম রিয়া, আর সে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। আমি পড়ালেখা শেষ করে একটা সফটওয়্যার কোম্পানিতে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পোস্টে চাকরি করি। মোটামুটি আর্থিকভাবে স্বাবলম্বী আমরা। আব্বু আমাকে কয়েকদিন ধরে বিয়ের কথা বলছে, কিন্তু আমার গার্লফ্রেন্ড নিশি গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য বিদেশে চলে গেছে। গত 2 মাস তার সাথে কন্ট্যাক্ট হয়নি। সে আমায় বলে দিয়েছে গ্রাজুয়েশন শেষ না করে আমাকে বিয়ে করতে পারবে না। আর এবার এভাবেই আমার মুখের দিকে তাকিয়ে আমার পছন্দ মতো মেয়েকে বিয়ে করে নিলাম। আম্মু ছোটবেলা থেকে আমাদের জন্য অনেক কিছুই করেছে, তাই আম্মুর কথা ভেবে বিয়ে করে নিলাম। আমি মেয়েটির মুখ পর্যন্ত এখনো দেখিনি। আম্মুর মুখ থেকে শুনেছি মেয়েটাকে পড়ালেখা করে না, মানে ইন্টার ফাইনাল ইয়ার পর্যন্ত পড়েছে আর কি। মেয়ে তার বাবা মায়ের একমাত্র সন্তান, নাম তার সাবিহা। আম্মু তাকে তার বাচ্চাদের মতো আচরণের জন্য পছন্দ করেছে। আমিও বাধ্য ছেলের মতো সাবিহাকে বিয়ে করে নিলাম চুপি চুপি। আমার অফিসের কলিগ বা নিশি কেউ জানে না আমার বিয়ের কথা। আমি বাসার ঘরে ঢুকে দেখি সাবিয়া হাঁটু পর্যন্ত একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমার উপস্থিতি টের পেয়ে সে খাট থেকে নামলো। খাট থেকে নেমে আমাকে সালাম করলো। এই কি করছো? কেন ভাইয়া? আমার শাশুড়ি আম্মা বলেছে যে এই ঘরে যে প্রথমে আসবে তখন তাকে সালাম করতে হবে। আমি সাবিয়ার মুখ থেকে ভাইয়ার ডাকটা শুনে মাথা ঘুরে গেল। তাই আমি রাগান্বিত কণ্ঠে বললাম, এই মেয়ে, কে তোমার ভাইয়া? হ্যাঁ? সাবিয়া ভয় পেয়ে বলল, কেন ভাইয়া? আমি আপনাকে ভাইয়া বলেছি। আপনি তো আমার গুরুজন, আর গুরুজনকে সবসময় ভাইয়া বলে সম্বোধন করতে হয়। এইটুকু ভদ্রতা আমার কাছে আছে। সাবিয়ার কথা শুনে আমার এখন আম্মুকে চিল্লিয়ে বলতে ইচ্ছে করছে, আম্মু তুমি আমাকে কোন মেয়ের সাথে বিয়ে দিয়েছো? হ্যাঁ, এ তো পুরোই মেন্টাল। মনে মনে বললাম, কি হলো ভাইয়া, বলেন। দেখো মেয়ে, তুমি চুপ করো এখন, আর আমি এখন ঘুমাবো, আমার ঘুম পাচ্ছে। আচ্ছা, আপনি কি আমার বর? হুম। আপনি তো আমার গুরুজন, তাহলে আমি আপনাকে ভাইয়া বলবো নাকি বর বলবো? ওহ খোদা, উঠিয়ে নাও আমাকে, আমার এই দুনিয়াটা আর ভালো লাগছে না। মনে মনে বললাম, কি হলো, বলেন। তুমি আমাকে ভাইয়া বড় বড় ডেকো, আর আমার ঘুম পাচ্ছে এখন। কথাটা বলেই আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আয়, আয়, আমার বিছানায় আপনি কেন ঘুমাচ্ছেন? তো কোথায় ঘুমাবো? আর এটা আমার বিছানা। কোনোভাবেই না, এটা আমার বিছানা। রিয়া আপু আমাকে বলেছে যে আমার আর আমার জামাইয়ের বিছানা। ঠিকই তো বলেছে, এটা আমার আর তোমার বিছানা। কিন্তু আপনি তো আমার ভাই আর আমার জামাই না। এখন আবার বলতে পৌঁছাচ্ছে, ও ভাই, বুঝে মারো। কই বুঝে মারো, মার ডালো, বুঝে মার ডালো। মনে বললাম, এত কৈফিয়ত দিতে পারবো না। আমার সাথে ঘুমালে ঘুমাও, না হলে আমি ঘুমালাম। কিন্তু আমার আব্বু আম্মু বলেছে যে কোনো পরপুরুষের সাথে না ঘুমাতে। মেয়ে, তোমার কি একটু জ্ঞান বুদ্ধি নেই যে কে পরপুরুষ আর কে জামাই? আপনি আমাকে বকছেন কেন? শাশুড়ি আমার কাছে বিচার দিব। আই মেন, কেন থামা বলছি? আমার ধমক শুনে সাবিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। প্লিজ ডোন্ট ক্রাই, মাপ চাচ্ছি, দয়া করে কান্না থামাও। সাবিয়া কান্না থামিয়ে বলল, ঠিক আছে, কান্না থামাবো, কিন্তু আমাকে বলেন, আপনি আমাকে আর বকবেন না? ঠিক আছে, আর বকবো না, এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমাও। সাবিয়া বিছানায় উঠে আমার পাশে শুয়ে পড়লো, আর মাঝখানে কোলবালিশ লাগলো। কোলবালিশ রাখলে কেন? ও, আপনি জানেন না যে জামাই বউয়ের মধ্যে ঝগড়া হলে তারা তাদের মাঝখানে কোলবালিশ রাখে? আমার আব্বু আম্মু ঝগড়া হলে তারা তাদের মাঝখানে কোলবালিশ রাখতো, আমি দেখেছি। তা আমাদের মধ্যে কখন ঝগড়া হলো? আপনার কত ফোলামন, একটু আগেই না ঝগড়া হলো আমাদের। এখন আপনারাই বলুন, আমি একে নিয়ে কি করব? আমি কিছু না বলে ঘুমিয়ে পড়লাম।
সকালে ঘুম ভাঙতে দেখলাম সাবিয়া আমার বুকের উপর শুয়ে আছে। আমাদের মাঝখানে কোলবেজটা খাটের নিচে পড়ে আছে। গতকাল মেয়েটাকে ঠিকভাবে দেখলাম না, কিন্তু মেয়েটার চেহারায় এক অন্যরকম মায়া আছে। সাবিয়ার এরকম মায়ায় ভরা মুখ দেখে নিশির কথা ভুলে যেতে ইচ্ছে করছে। মেয়েটা বাচ্চাদের মতো জড়িয়ে আছে আমাকে, এমনভাবে জড়িয়ে ধরেছে যেন আমি কোনো জায়গায় পালিয়ে যাব। আমি সাবিয়াকে কোনোভাবে ছাড়িয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রুম থেকে বের হয়ে ডাইনিং টেবিলে গেলাম। আম্মু আর রিয়া আগে থেকে ব্রেকফাস্ট করছিল। গুড মর্নিং ভাইয়া। হ্যাভ এ বেড মর্নিং মিস। ভাইয়া, তুই সবসময় আমার কথা উল্টোপাল্টা উত্তর দিস কেন? চুপ থাক তোরা। সকালবেলা এরকম ভাঙা রেডিওর মতো বাজা শুরু করছোস? রাকিব, বৌমা কোথায়? চাহার নামে। এরকম করে বলছিস কেন? আমি জানি তোর সাবিহাকে মেনে নিতে সময় লাগবে। আমি তো তোকে বলেছিলাম যে তোর পছন্দের কোনো মেয়ে থাকলে বল, কিন্তু তুই বলিস নাই। তাই এখন কোনো কিছুই হবে না। এই লক্ষ্যে একটা মেয়ে, সেই তোর জন্য যোগ্য। ভাইয়া, তোকে দেখতে মনে হচ্ছে এখনো গোসল করিস নাই। এই গাধি, তুই কি কোনোদিন দেখেছিস যে আমি সকালবেলা গোসল করি? প্রতিদিনের সাথে তো আজকের দিনটা আলাদা পুরো। কথাটা বলে রিয়া মুচকি হাসা শুরু করলো। তোর এই বকবকানি বন্ধ কর, আর আম্মু খেতে দাও আমাকে, অফিসে যেতে হবে। গতকাল বিয়ে হলো আর আজকেই অফিসে যাবি? হুম, আজকে যেতে হবে, কারণ আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। ঠিক আছে যাবি, কিন্তু আগে বৌমাকে নিয়ে আয় তো। আমি কেন নিয়ে আসবো? তার ঘুম ভাঙলে সে একা আসবে। যা বলছি, বৌমাকে ডেকে নিয়ে আয়। মায়ের কথা শুনে আর বসে থাকতে পারলাম না, চলে গেলাম নিজের রুমে। আর গিয়ে দেখি সাবিয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে। এখানে আবার বসে আছো কেন? চলো খেতে আসো। আসলে আমার আম্মু বলেছিল যে জামাইয়ের কথা না শুনে একটি কাজও করতে, তাই বসে আছি। ঠিক আছে, এখন চলো, আম্মু তোমার জন্য বসে আছে। এরপর সাবিয়াকে নিয়ে চলে গেলাম ডাইনিং টেবিলে গিয়ে বললাম, তা বৌমা, ঘুম কেমন হলো? ভালো শাশুড়ি আম্মা। আমাকে আজকে থেকে মা বলে ডাকবা। ঠিক আছে মা। এখন বড়দের মতো করেই কথা বলছে, কিন্তু গতকাল তো একদম অবুঝদের মতো কথা বলছিলে। হ্যাঁ, আচ্ছা, সে কি সত্যি অবুঝ নাকি অবুঝ হওয়া ঢং করছিল আমার সামনে? মনে মনে বললাম, কি হলো ভাইয়া, কি ভাবছিস? না না, কিচ্ছু না আম্মু, আমার অফিস যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আমি গেলাম। আজকে কি না গেলেই হয় না? না, হয় না, আমাকে যেতেই হবে। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। ঠিক আছে। আমি আমার গাড়ি বের করে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। আম্মু তো জানে না যে আমার অফিসের কেউ জানে না আমি বিয়ে করেছি, আর আমি গতকাল অসুস্থতার অজুহাত ধরে ছুটি নিয়েছি। আমি অফিসের পার্কিংয়ে গাড়ি পার্ক করে অফিসে চলে গেলাম। বিল্ডিংয়ে মোট 8 তলা, আর আমি কাজ করি 3rd ফ্লোরে। আমি লিফট দিয়ে 3rd ফ্লোরে চলে গেলাম। সবার সাথে দেখা করে আমি আমার ক্যাবিনে চলে গেলাম। হঠাৎ আমার ক্যাবিনে আমার বেস্ট ফ্রেন্ড প্লাস কলিগ রাহুল আসলো। কি রে দোস্ত, কি খবর? মানে তোর শরীর এখন ঠিক আছে? কি আর খবর হবে দোস্ত, ভালোই আছি। তোর কি খবর? আমি তো বিন্দাস আছি। ওহ, মনে পড়লো, বস তোকে ডেকেছে। আমাকে কেন রাখবে? আমি তোমার ছুটির অ্যাপ্লিকেশন স্যারের ইমেইলে পাঠিয়ে দিয়েছিলাম। আমি কি করে বলবো? হয়তো কোনো দরকার আছে তোর সাথে। ঠিক আছে, আমি দেখা করে আসি, তুই তোর ক্যাবিনে গিয়ে কাজ কর। ঠিক আছে। আমি বসের ক্যাবিনে গিয়ে নক করলাম। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। আমি সামনে ক্যাবিনে গিয়ে যা দেখলাম তাতে আমি পুরো 4000 ভোল্টের শক খেলাম। কারণ বসের সাথে আমার গার্লফ্রেন্ড নিশি বসে আছে। আমাকে দেখে নিশি এসে আমাকে জড়িয়ে ধরলো, আর আমি আগের মতো মূর্তির মতো দাঁড়িয়ে আছি। আমার বাবুটা বুঝি আমার উপর রাগ করেছে? আই এম সরি রাকিব। আমি জানি এই কয়েক মাস তুমি আমার সাথে কথা না বলতে পারায় অনেক দুঃখ পেয়েছো, কিন্তু বিশ্বাস করো, আমিও তোমার মতো কষ্ট পেয়েছি। আমি যেখানে আছি তাকে ভুলে গেছো? নিশি আমাকে ছেড়ে দিল, আর আমি আগের মতো দাঁড়িয়ে রয়েছে। বস আমার কাছে এসে বলল, নিশি অনেক ভালো মেয়ে, আর তুমি অনেক ভালো ছেলে রাকিব। নিশি আমার ভাগ্নি হয়। সে গতকাল বিদেশ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমার অফিসে আসে। সে এখন থেকে তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবে। নিশি বলেছে সে তোমার সাথে নাকি চাকরি করবে। আর নিশি, এটা অফিস, ভুলে যেও না, তোমাদের রোমান্স অন্য জায়গায় করো। ঠিক আছে আঙ্কেল। আমি কিছু না বলে আমার ক্যাবিনে গিয়ে বসলাম। এখনো মনে হচ্ছে যেন আমি কোনো ঘোরের মধ্যে আছি।
নিশি যে আমার কোলে বসে আছে আমি বুঝতেই পারিনি। আমার ঘোর ভাঙলো নিশির কিস পেয়ে। নিশি তার ঠোঁট দিয়ে আমার ঠোঁট চেপে ধরেছে। আমিও তার সাথে তাল মেলাচ্ছি। আমি ভুলেই গেছিলাম যে আমি বিবাহিত। আমি নিশিকে নিজের থেকে বেশি ভালোবাসি আর সেও আমাকে ভালোবাসে। কিন্তু যখন আবার সাবিয়ার কথা মনে পড়ে গেল তখন আমি নিশিকে ছেড়ে আমার কোল থেকে সরিয়ে দিই। কি হয়েছে রাকিব, এরকম করছো কেন? বুঝেছি আমার উপর রাগ করেছো। ঠিক আছে, তোমার রাগ আমি ভেঙে দিচ্ছি। কথাটা বলেই আবার আমার দিকে এগোতে লাগলো। আমি তাকে আবার ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। প্লিজ নিশি। বস কি বললো মনে নেই? আরে আঙ্কেল তো বলবেই, কিন্তু আমি কি মানবো নাকি? কিন্তু আমাকে মানতে হবে, এটা আমার কাজের জায়গা। বুঝেছি, এখনো আমার উপর রেগে আছো। সমস্যা নাই, তোমার বউ হয়ে তোমার সব রাগ অভিমান ভেঙে দিব। তোমাকে যে কিভাবে বলি আমার বিয়ে হয়ে গেছে। অফিস টাইমের টিফিন পিরিয়ডে আমি আর রাহুল বসে ক্যান্টিনে খাচ্ছি। এমন সময় নিশি আমার কাছে আসলো। আরে নিশি, তুমি কবে আসলে? গতকালকে। আর এটা আমার আঙ্কেলের অফিস। এখন থেকে আমি রাকিবের অ্যাসিস্ট্যান্ট হিসেবেই কাজ করব। কিরে দোস্ত, অ্যাসিস্ট্যান্ট প্লাস প্রেমিকা একসাথেই পেয়ে গেলি? কেন, তুই তো তোর সিনিয়র গার্লফ্রেন্ডকে নিয়ে আছিস। আমার ট্যালেন্ট আছে। অফিস শেষে আমি আমার গাড়ির কাছে গেলাম। এমন সময় নিশি আমার গাড়িতে বসে গেল। আরে তুমি এখানে কেন এসছো? কেন? আমাকে বাসায় ড্রপ করে দিয়ে আসো। কেন? তোমার কি হয়েছে রাকিব? তুমি অনেক বদলে গেছো। আগে সব সময় আমার সাথে সময় কাটাতে পছন্দ করতে, আর এখন আমাকে পাত্তাই দিচ্ছ না। আগে তো সব সময় আমাকে কিস করতে, এত কথাও বলতে হতো না। সময় বদলেছে নিশি, এখন চুপ থাকো। তোমাকে তোমার বাসা দিয়ে আসছি। চলো। তারপর নিশিকে তার বাসার নিচে ড্রপ করে আসলাম। নিশি হয়তো কিছু বলতে চেয়েছিল কিন্তু আমি তাকে বলার সুযোগ না দিয়ে বাসায় এসে পড়ি। আমি রুমে গিয়ে যা দেখি তাতে আমার মাথা পুরো গরম হয়ে যায়। আমি দেখি যে সাবিয়া কাঠের উপর বসে বসে চকলেট খাচ্ছে আর পুরো রুমে চকলেটের কাগজ পড়ে আছে। এইসব কি? ও, আপনি এসেছেন? ও সরি সরি, আজকে রিয়া আপু বলেছে যে আপনাকে তুমি করে বলতে। তুমি করে বলতে হবে না, আপনি করে বললেই হবে। এখন বলো এইসব কি করেছো? দেখতেই তো পাচ্ছেন, চকলেট খাচ্ছি। চকলেট খাচ্ছেন এটা আমিও জানি, কিন্তু রুমের এই অবস্থা কেন? ও, সমস্যা নাই, আপনি পরিষ্কার করে নিন। ওয়েট ওয়েট, হোয়াট? আমি পরিষ্কার করবো মানে? কেন? আমার আম্মু আমাকে বলেছে যে আমার সাথে বিয়ে হবে, সে নাকি আমাকে অনেক ভালোবাসবে, আদর করবে, খেয়াল রাখবে। তাহলে আপনি রুম পরিষ্কার করবেন না কেন? আমি কিছু না বলে পুরো রুম পরিষ্কার করে ফ্রেশ হতে গেলাম। কারণ এর সাথে কথা বলা মানে দেয়ালের সাথে মাথা ঠোকা দেওয়া। রাতে ডিনার করার সময় আম্মু, সাবিয়ার স্বভাব বাচ্চাদের মতো, কিছুই বোঝে না। ওকে দিয়ে সব কাজ করাবে, তাহলে সব বুঝবে। একটা থাপ্পড় দেব। আমি এই রকম মেয়েই চেয়েছিলাম তোর জন্য, আর পেয়েও গিয়েছি। কালকে সাভিয়াকে নিয়ে তার বাসায় যাবি। তোর শ্বশুর ফোন দিয়েছিল তোদের যাওয়ার জন্য। না গেলে হয় না? না হয় না, তোকে যেতে হবে। আচ্ছা। রাতে ঘুমানোর সময় আরেক ঘটনা ঘটলো। ঘুমানোর সময় গিয়ে দেখি সাবিয়া পুরো বিছানা জুড়ে ঘুমিয়ে আছে। আমি সাবিয়াকে ডাকা শুরু করলাম। এই মেয়ে, এই ওঠো, এভাবে ঘুমাচ্ছ কেন? এই মেয়ে, একটু চিলিয়ে বললাম, তাও কোনো সাড়া দিচ্ছে না। আমি তাকে ডাকার জন্য তার মুখের কাছে যাই, কিন্তু তার মায়ায় ভরা মুখ দেখে আর ডাকতে ইচ্ছে হলো না। সারাদিন হয়তো অনেক পাগলামো করে, কিন্তু তার চেহারায় এক আলাদা মায়া আছে যা নিশির মধ্যেও নেই। আমি সাবিয়ার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছি, আর এদিকে সাবিয়া তার মুখে কারো গরম নিঃশ্বাস পেয়ে তার ঘুম ভেঙে যায়। সাবিয়া চোখ খুলেই তার মুখের সামনে আমার মুখ দেখতে পায়। সাবিয়া এক ঝটকায় উঠতে গিয়ে তার ঠোঁট দিয়ে আমার ঠোঁটে স্পর্শ করে, আর আমার ঘোর ভাঙলো। আপনি এখানে কি করছেন? তার আগে বলো, তুমি এখন এটা কি করলে? কি করলাম আমি? হ্যাঁ, আর এই মাত্র যে তোমার ঠোঁট দিয়ে আমাকে কিস করলে। ও, এই নর্মাল ব্যাপারের জন্য এত কথা শোনানোর কি আছে? আমার আব্বু আম্মু তো ছোটবেলায় আমাকে কত পাপ্পি দিয়েছে। ও মোর খোদা, এই মেয়ে যে ছোটদের পাপি আর বড়দের কিস সম্পর্কে কোনো ধারণাই রাখে না। এই মেয়ে নিয়ে আমি সংসার করবো কিভাবে? হ্যাঁ, মনে মনে। কি হলো, কথা বলছেন না যে? না না, কিচ্ছু না। তুমি এক সাইডে ঘুমাও আর আমি আরেক সাইডে ঘুমাই। ঠিক আছে। আমি বিছানায় শুয়ে আমাদের মাঝখানে একটা কোলবালিশ রাখলাম। এ কি, আপনি কোলবালিশ রাখছেন কেন? আমার ইচ্ছে। কিন্তু আমাদের মাঝে তো কোনো ঝগড়াই হয়নি।
ঝগড়ার সাথে কোলবালিশের কি সম্পর্ক? আপনি সত্যি অনেক ভোলামন। কালকেই না বললাম কোলবালিশ আর ঝগড়ার ব্যাপারটা, আজকে যেহেতু ঝগড়া হয় নাই তাহলে আজকে কোলবালিশ থাকবে না। ঠিক আছে, কোলবালিশ থাকবে না। এখন ঘুমাও, কালকে তোমাদের বাসায় যাব। সত্যি বাসায় যাব? আরে কি হলো? আমি বাসায় গেলে আমার চুন্নি মুন্নিকে নিয়ে আসবো। বিয়ের সময় আমি আনতে পারি নাই। ওই সুন্নিমুনিটা আবার কে? চুন্নি মুন্নি হলো আমার টেটে, আমার বেস্ট টেটে। প্রতিদিন তাকে জড়িয়েই ঘুমাই আমি। এত বড় মেয়ে হয়ে এখন টেনে নিয়ে খুঁজছো তুমি? আমি কি বড় হয়েছে নাকি? আমার আম্মু তো আমাকে সবসময় অবুঝ বলে। আমি যখন সব বুঝতে শুরু করব তখন আমি বড় হব। ওরে মোর অবুঝ বউ, আর নেন ঘুমান, আর মোরও ঘুমাইতে দেন। ঘুম আসলে ঘুমান, মানা করছে কে আপনাকে? ঘুমান তো, কালকে সকালে উঠতে হবে। তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আগের বারের মতো সাবিয়া আমার বুকের উপর শুয়ে আছে, মানে ঘুমাচ্ছে। আর গতকালের থেকে আজকে তার মুখ আরো মায়াবী লাগছে। মনে হচ্ছে তার মায়ায় যেন ডুবে যায়। কিন্তু হঠাৎ করে আমার নিশির কথা মনে পড়ে গেল, আর নিশির কথা মনে করতেই অফিসের কথা মনে পড়ে গেল। আরে সত্যি তো, গতকাল আমি অফিস থেকে ছুটি নেইনি। আমি সাবিয়াকে আমার বুক থেকে উঠিয়ে অফিসে একটা ফোন দিয়ে জানিয়ে দিলাম যে আজকে আমাকে ডক্টরের কাছে যেতে হবে রিপোর্ট আনতে। বস অনেক ভালো, তাই বিনা বাক্যে আমাকে একদিনের ছুটি দিয়ে দিল। সাবিয়াকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ হয়ে আমি আর সাবিয়া, আম্মু আর রিয়াকে বিদায় জানিয়ে সাবিয়ার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমার গাড়ি করে। কিন্তু সেখানে গিয়ে পড়ে গেলাম মহা লজ্জায়। আমি আর সাবিয়াদের বাড়িতে, অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে সময় মতো পৌঁছে গেলাম। তারপর আর কি, সবাই উঠে পড়ে লাগলো আমাকে জামাই আদর করতে। সাবিয়াদের বাসায় সাবিয়ার মা বাবা থাকে, আর আজকে আমি আসার উপলক্ষে সাবিয়ার কিছু মেয়ে কাজিন এসছে। সবাই সাবিয়ার বয়সী আর সুন্দরীও। আমার তো আদর যত্ন দেখে সাবিয়ার গা চলে গেল হিংসে। আমাকে কেউ ভালোবাসে না। আমি এতদিন পর আজকে আসলাম, কেউ আমার যত্ন নিচ্ছে না, শুধু আমার ভাইয়ের বরের যত্ন নিচ্ছে। আমি ওর কথা শুনে মাথা নিচু করে বসে রইলাম, কারণ ওর ভাই আবার কথাটা আমাকে লজ্জায় ফেলে দিল। আর ওর কাজিন ওরা মুসকে মুসকে হাসছে। দুপুরবেলায় আমি সাবিয়া আর ওর সব কাজিনেরা একসাথে খেতে বসছি। আজ আবার আর সাবিয়ার সব ফেভারিট খাবার রান্না করেছে আমার শাশুড়ি আম্মা। শ্বশুর তার কাজের জন্য আমাদের সাথে লাঞ্চ করতে পারবে না, আমরা খাচ্ছি। এমন সময় সাবিয়ার এক কাজিন বলল, আচ্ছা দুলা ভাই, একটা কথা জিজ্ঞেস করি। করো। আমার বোন এত অবুঝ, তার সাথে আপনি বাসার কিভাবে করলেন? সোনিয়ার কথা শুনে আমার খাবার গলায় আটকে গেল। আমি তাড়াতাড়ি পানির গ্লাস এক নিঃশ্বাসে খেয়ে নিলাম। আমার এমন অবস্থায় সবাই হাসাহাসি করছে। আমি সাবিয়ার দিকে তাকিয়ে দেখি সে মহা আনন্দে মুরগির হাড় ডিচ্ছি করছে। আমাদের কথা সাবিয়ার কানেই যায়নি। ভাগ্যিস ভালো, আমার শাশুড়ি আমাদের খাবার সার্ভ করে ওয়াশরুমে গেছে, তাই সোনিয়ার কথা শুনতে পেলাম। সন্ধ্যাবেলায় আমরা সবাই বাসার ছাদে বসে আড্ডা দিচ্ছি। আসলে সবাই খুব মিশুক। সাবিয়া ওর মতো নিজের টেরির সাথে খেলছে নিজের রুমে। আচ্ছা সাবিয়া এত অবুঝ কেন? আসলে ও ছোটবেলা থেকে একটু কম বোঝে, ওর মাথায় কিছু নিউরন কম আছে তাই। আর অবুঝতার জন্য সাবিহার পড়ালেখাও বন্ধ হয়ে গেছে। আচ্ছা দুলা ভাই, আপনি সাবিয়াকে ম্যানেজ করেন কিভাবে? কিভাবে করি সেটা মাত্র আমিই জানি। অনেক প্যারায় থাকতে হয়। আর যাই বলুন, কিন্তু আমার বোনের মতো ভালো মেয়ে আপনি কোথাও পাবেন না। আমার বোন একটু অবুঝ আর বাচ্চাদের মতো আচরণ করে, কিন্তু মনটা প্রিয়। তার ভেতরে কোনো ভেজাল নেই, নেই কোনো জটিলতা। আপনি সাবিহাকে আগলে রাখবেন, এটাই আমাদের চাপ। হুম। পরের দিন সকালে সাবিয়াকে তার বাসায় রেখে আমি আমার অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিস ছুটির পর আবার সাবিয়াকে নিয়ে আমার বাসায় ফিরতে হবে। তবে আমার ভয়টা লাগছে নিশিকে নিয়ে। নিশিকে আমার বিয়ের কথাটা বলবো কিভাবে ভেবেই পাচ্ছি না। এখন নিশিরও দোষ নেই এখানে, আবার সাবিয়ারও দোষ নেই। আমি অফিসে ঢুকে আবার ক্যাবিনে গেলাম। নিশি আমার অফিসে আসার খবর শুনতে পেরে আমার কাছে আসে। তোমার কি হয়েছিল রাকিব? আঙ্কেল বললো তুমি নাকি অসুস্থ। এখন ঠিক আছে, তাই এসব নিয়ে না কথা বললেই আমি খুশি হব। রাকিব, আমি খেয়াল করতেছি যে আমি এখানে আসার পর থেকে তুমি কেমন যেন হয়ে গেছো। আমার সাথে ঠিক করে কথা পর্যন্ত বলছো না তুমি। নিশি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটা আমার কাজের জায়গা। এই জায়গায় এসব কথা না বললে আমি রাজি। ওকে, আমি অফিস টাইম শেষ হওয়ার পর কথা বলবো। এই বলে নিশি আমার ক্যাবিন থেকে চলে গেল, আর সাথে সাথেই রাহুল ক্যাবিনে ঢুকলো। কিরে দোস্ত, আমার সাথে সাথেই গার্লফ্রেন্ডকে নিয়ে টাইম পাস করা শুরু করছিস? ও শাট আপ রাহুল,
তোর সাথে আমার কিছু কথা আছে, আগে তুই চেয়ারে বস। ঠিক আছে, বসতেছি। বল কি হয়েছে? তোকে অনেক টেনশনে দেখাচ্ছে কেন? আগে বল দোস্ত, রাগ করবি না? এত কথা না ঘুরিয়ে বল তোর কি হয়েছে। আর রাগ করার মতো কথা হলে রাগ করবই। দোস্ত, আসলে আমি কাউকে না জানি বিয়ে করে ফেলেছি। হোয়াট? তুই নিশিকে বিয়ে করে ফেলেছিস? আর আমাকে বলবি না? না না না, আমি নিশিকে না, সাবিয়াকে বিয়ে করেছি। কোন সাবিয়া? আসলে আম্মু আমাকে অনেক জোর করেছিল বিয়ে করার জন্য। আম্মু বলেছিল আমি যদি কাউকে ভালোবাসি তাহলে আম্মুকে বলতে। কিন্তু আমি তখন নিশির সাথে কথা বলতে পারিনি, কারণ সে বিদেশে যাওয়ার পর আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। আর আমি আম্মুর মুখের দিকে তাকিয়ে বিয়েও করে ফেলি। কিন্তু দুঃখের কথা হলো যে আমার বউ অনেক অবুঝ, মানে তার আচরণ এখন বাচ্চাদের মতো। একে তো সাবিয়াকে সামলাতে পারছি না, আর অন্যদিকে নিশি আমার লাইফে ফিরে এসছে। এখন আমি দুজনকে একসাথে ম্যানেজ করতে পারবো না। আমি নিশিকে কিছুতেই বলতে পারবো না এই বিষয়ে, আর সাবিয়াকেও কিছু বললেও লাভ হবে না। শোন দোস্ত, তোর সব কথা শুনলাম আমি। এখন তুই বল, তুই কাকে চাইছিস তোর লাইফে? দোস্ত জানি না রে, আমি কিছুই বুঝতে পারছি না। নিশির সাথে তোর কথা বলা উচিত। কিন্তু কিভাবে বলবো ওকে? তোমাকে কিছুই বলতে হবে না রাকিব। আমি আর রাহুল দরজার দিকে তাকিয়ে দেখি নিশি দাঁড়িয়ে আছে। তার মানে নিশি আমার আর রাহুলের সব কথা শুনে ফেলেছে। নিশি মানে তোমাকে কিছুই বলতে হবে না রাকিব, আমি সব শুনেছি। আমারই ভুল হয়েছে, তোমাকে একলা রেখে আমি বিদেশে চলে গিয়েছি। আমি যদি তোমাকে একলা রেখে না চলে যেতাম তাহলে তোমাকে আমি হারাতাম না। কথাটা বলে নিশি কাঁদতে কাঁদতে চলে গেল। আমি নিশির পেছনে গেলাম। নিশি অফিসের ছাদে চলে গেল, আমিও তার পিছু পিছু চলে গেলাম ছাদে। আমি পেছন থেকে ডেকেই যাচ্ছি, কিন্তু সে থামছেই না। নিশি ছাদের এক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকলো। আমি নিশির পেছনে দাঁড়িয়ে নিশির কাঁধে হাত দিলাম। নিশি প্লিজ কেঁদো না, তুমি কাঁদলে যে আমারও ভালো লাগে না। আমি যদি তোমাকে রেখে চলে না যেতাম বিদেশে তাহলে আমি কখনো তোমাকে হারাতাম না। আমার সব ভুল আমার। নিশি এখানে কারো ভুল নেই, সব নিয়তির খেলা। আমারও কি কুত্তা ভাগ্য, আমার বিয়ের পরের দিনই তুমি আমার লাইফে ব্যাক করলে। তোমার বউ কি তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসে? আর ভালোবাসা? সাবিয়া হলো একজন অবুঝ, তার সাথে 2 মিনিটও থাকা যায় না। তাহলে তাকে ডিভোর্স দিয়ে দাও, তারপর আমরা দুইজন একসাথে সুখী থাকবো। আমি জানি না কি হবে নিশি, কিন্তু তোমার ভালোবাসা সবসময় আমার হৃদয়ে গেঁথে থাকবে। আমি আর কিছু না বলে আবার ক্যাবিনে চলে গেলাম। বসের থেকে অসুস্থতার অজুহাতে ছুটি নিয়ে বাসায় চলে এলাম। এত কিছুর মাথায় সাবিয়াকে আনতে মনে নেই। বাসায় যাওয়ার পর আম্মু আমাকে অনেকবার বললো সাবিয়াকে নিয়ে আসছে, কিন্তু আমি আম্মুকে বললাম আমার মাথা প্রচণ্ড ব্যথা করছে, তাই এখন একটু ঘুমাবো। আমি বিছানার শরীরটা এলিয়ে দিতেই ঘুমের দেশে তলিয়ে গেলাম। আমার ঘুম সন্ধ্যার পর ভাঙলো কারো হাতের ছোঁয়ায়। আমি চোখ খুলে দেখি সাবিয়া আমার মাথায় মলম লাগিয়ে দিচ্ছে। আমি অনেক অবাক হয়ে গেলাম, কারণ আমি তো সাবিয়াকে এখন আনলামই না। হ্যাঁ, তাহলে সে কিভাবে আসলো এখানে? আমি বিছানা থেকে উঠে বসলাম। এ কি, আপনি উঠলেন কেন? তুমি এখানে কিভাবে এসছো? কেন? রিয়া আপু আমাকে নিয়ে এসেছে। রিয়া আপু বলল আপনার নাকি মাথা ব্যথা করছে, তাই আপনি আমাকে আনতে আমার বাসায় যেতে পারেননি। ঠিক আছে, আমি তোমার কোনো সাহায্য আমার লাগবে না। আপনি কি আমার উপরে কোনো বিষয় রেখে আছেন? তাহলে আমাকে বলেন। আমার আম্মু আব্বু বলেছে আপনাকে যাতে কোনোদিন কষ্ট না দেই। বাহ, তোমাকে তো তোমার বাবা একদিনেই সব ট্রেনিং দিয়ে দিয়েছে। আমি এখন খেতে যাব, সরো এখন। আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার নিয়ে আসছি। এই মেয়ের আজ হলোটা কি? হ্যাঁ, আজ এর মধ্যে বড় বড় ভাব এসে গেছে মনে মনে। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি। তারপর সাবিয়া আমার খাবার নিয়ে আসলো। আমি খেতে শুরু করলাম। হঠাৎ খেয়াল করলাম সাবিয়া আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন আমার মনে পড়ে গেল যে সাবিয়া হয়তো এখনো কিছু খায়নি। তুমি খেয়েছো? না, কেন? আমার আম্মু বলেছে আপনার খাবার আগে যেন আমি না খাই। তুমি খেয়ে নিতে পারো। ঠিক আছে। এরপর সাবিয়া তার খাবার আমার রুমে নিয়ে আসলো। নিচে খেয়ে নিলেই তো পারতা। একসাথে খেলে কি হয়? ওকে, খাও। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে, এই কি সেই সাবিয়া যে সারাদিন বাচ্চাদের মতো ব্যবহার করে? আমার খাওয়া প্রায় শেষের দিকে, এমন সময় সাবিয়া আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি আমাকে একটা বাচ্চা গিফট কবে করবেন? সাবিয়ার এই প্রশ্নটা শুনে আমার খাবার গলায় আটকে গেল আর কাশতে শুরু করলাম। তাড়াতাড়ি পানি খেয়ে নিলাম। এই মেয়ে, কি বলছো তুমি? কেন?
আমার আম্মু বলেছে আমি যেন আপনার কাছ থেকে একটা বাচ্চা নিই। আর তাছাড়া আমার বাচ্চা খুব ভালো লাগে। আমি আম্মুকে বললাম কিভাবে আপনি আমাকে বাচ্চা দিবেন, কিন্তু আম্মু আমাকে কিছুই বলল না। যাও রাস্তা থেকে নিয়ে এসো, তো আমাকে জানিও না। আমি খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সেম কাহিনী। সাবিয়া আবার আমার বুকের ওপর ঘুমিয়ে আছে। আমি যতই সাবিয়ার উপর রাগ করে থাকি না কেন, সাবিয়ার এই মায়া ভরা মুখ দেখলে আমি যেন সব কিছু ভুলে যাই। আমি ফ্রেশ হয়ে এসে দেখি সাবিয়া উঠে গেছে। আমি আর সাবিয়া ডাইনিং রুমে খেতে বসলাম। আম্মু আমাকে দ্রুত খেতে দাও, আজকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে। তোর তো প্রতিদিনই তাড়াতাড়ি অফিসে যেতে হয়। আজকে আমার ভার্সিটি বন্ধ, তাই আজকে আমি সারাদিন ফ্রি আছি। আপু তুমি যেহেতু ফ্রি আছো, তাহলে আমার সাথে কি রাস্তায় যাবে একটু? ভাবি রাস্তায় কেন যাব? আসলে গতকাল ভাই বরের কাছ থেকে একটা বাচ্চা গিফট চেয়েছিলাম, কিন্তু তিনি বললেন রাস্তা থেকে নিয়ে আসতে। আমার না বাচ্চা অনেক ভালো লাগে। সাবিয়ার কথা শুনে আমি আবার জায়গায় গেলাম। এখন আমি কি বলি? আম্মু আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন আমি কোনো মহাভারত অশুদ্ধ করে ফেলেছি। রিয়াও আমার দিকে তাকিয়ে হাসছে। আমি কিছু না বলে চুপচাপ খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আধা ঘন্টার মধ্যে অফিসের ব্রেক টাইম হবে, কিন্তু অবাক করার বিষয় হলো নিশি আজকে একবারও আমার রুমে আসলো না। আমি নিশিকে ফোন দিয়ে আমার রুমে আসতে বললাম। মে কাম ইন স্যার? ইয়েস কাম ইন। এত ভদ্রসাজার কোনো দরকার নেই। স্যার আমার কি কোনো কাজ আছে? কাজ আছে মানে? তুমি কি ভুলে গেছো যে তুমি আমার পিয়ে? না স্যার, ভুলিনি। আপনি যখনই আমাকে ডাকবেন আমি হাজির হব। আমার মাথা ক্রমশ গরম হয়ে যাচ্ছে। একে তো সকালে সাবিহার মাথা গরম করার কথা, তার উপর নিশি আমাকে আপনি করে বলা। আমি আমার চেয়ার থেকে উঠে নিশিকে ক্যাবিনের দেয়ালের সাথে মিশিয়ে ফেললাম। আবার নিশির হাত জোড়া আবদ্ধ করে ফেলেছি। নিশি, কি হয়েছে তোমার? তুমি এমন করে কেন কথা বলছো? রাকিব ছাড়ো আমাকে। তোমার আমাকে এভাবে টাচ করার কোনো অধিকার নেই। তুমি ভালো করে জানো আমার কি অধিকার আছে। তুমি নিশি আর কোনো কথা না বলার আগেই আমি আমার ঠোঁটজোড়া দিয়ে নিশির ঠোঁটজোড়া মিশিয়ে দেই। প্রায় 5 মিনিট পর নিশি আমাকে ধাক্কা দেয়, আর হঠাৎই ধাক্কার কারণে আমি কিছু কদম পিছনে চলে আসি। তুমি কেন ভুলে যাচ্ছ যে তুমি বিবাহিত? আমি ভুলিনি নিশি, তুমি আমার লাইফে কেন ফিরে আসলে নিশি? আমি তোমাকে ছাড়া বাঁচবো না যে। আমিও বাঁচবো না তোমাকে ছাড়া। তুমি প্লিজ কিছু একটা করো। আমাকে একটু সময় দাও নিশি, আমি সব ঠিক করে দেবো। সময় দিলাম। অফিসে আমি বসে বসে ভাবছি যে আমি কি করব। সাবিয়াকে কি ডিভোর্স দেবো না কি করব, কিছুই বুঝতে পারছি না। আমাকে এখন আমার বন্ধু রাহুলই হেল্প করতে পারবে। অফিস টাইম শেষ হওয়ার পর আমি রাহুলের সাথে দেখা করলাম। দোস্ত, তোর কাছে একটা হেল্প চাই। তোর জন্য তো জীবনও দিতে রাজি, শুধু বল কি সাহায্য লাগবে। আমি নিশিকে খুব ভালোবাসি রে, কিন্তু সাবিয়ার জন্য নিশিকে অ্যাকসেপ্ট করতে পারছি না। দেখ দোস্ত, তোকে একজনকে বেছে নিতে হবে। হয়তো নিশিকে চুজ কর, আর না হলে সাবিয়া ভাবির সাথে মানিয়ে নে। সাবিয়ার সাথে মানিয়ে নিতে পারবো না দোস্ত। তার বাচ্চাদের মতো আচরণ আমার অসহ্য লাগছে। গতকাল সে আমার থেকে বাচ্চা গিফট চায়। আমি বলেছি রাস্তা থেকে নিয়ে আসতে। আজকে সকালে রিয়াকে বলে ওর সাথে রাস্তায় যেতে বাচ্চা খুঁজবে। এখন তুই বল এই মেয়ের সাথে কি করে থাকা যায়? ভাবির মন অনেক সহজ সরল রে। তবে তোর যদি ভাবির সাথে থাকতে অসুবিধা হয়, তাহলে ভাবিকে ডিভোর্স দিয়ে নিশিকে বিয়ে কর। ওখানেই তো প্রবলেম। ডিভোর্সের কথা আম্মুকে কিভাবে বলবো? দেখ দোস্ত, লাইফে এমন সময় আসছে যখন নিজেকে অনেক সিদ্ধান্ত একাই নিতে হয়, আর তোর এই সময় এসে গেছে। ঠিক আছে, আজকে বাসায় গিয়ে দেখি কি হয়। আমি বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আম্মুর রুমে যাই। আম্মু, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তোর সাথে আমারও কিছু কথা আছে। তুমি আগে বলো কি বলতে চাও। দেখ রাকিব, সাবিহা অনেক অবুঝ। তোকে ওকে সবকিছু বোঝাতে হবে। আজকে তুই অফিসে যাওয়ার পর সাবিহা রাস্তা থেকে বাচ্চা আনার জন্য কাঁদতে শুরু করলো। আর তুই ওকে কথায় কথায় ধমক দিস কেন? সবকিছু ভালোভাবে বলতেও তো পারত। আমি কি করব? আমি জানি না। আমি এখন নাতি নাতনির মুখ দেখতে চাই। কি এখন তোর কথা বল। মানে না আসলে কিসের ইয়ে না মানে করছিস? ভালোভাবে বল। কিছু না। কথাটা বলে আমি রুম থেকে বেরিয়ে গেলাম। রাতে ডিনার করে বিছানায় শুয়ে আছি, আর সাবিয়া আমার পাশে এসে শুয়ে রইল। আচ্ছা সাবিয়া, তুমি কি জীবনে কাউকে ভালোবেসছো? ওইটা আবার কি? ভালোবাসা মানে একটা ফিলিংস, যার প্রতি সেই ফিলিংস থাকবে তুমি তাকেই ভালোবেসছো।
সে যদি তোমাকে ইগনোর করে তবে তোমার মরে যেতে ইচ্ছে হবে। তোমার থেকে দূরে গেলে তোমার কান্না পাবে। ও, এটা ভালোবাসা? তাহলে তো আমি অনেককেই ভালোবেসেছি। হোয়াট? কাকে ভালোবেসছো? আমার পাপ্পিকে। সে আমার থেকে দূরে চলে যায়, তখন আমি অনেক কেঁদেছিলাম। পাপ্পির পর টমিকে ভালোবেসেছিলাম, কিন্তু সেও আমাকে ছেড়ে চলে যায়। ওয়েট ওয়েট, তুমি পাপ্পি আর টমি বলতে কি কুকুরদের বোঝাতে চাইছো? হুম। আমি কুকুরদের প্রতি ভালোবাসার কথা বলছি না, আমি মানুষদের প্রতি ভালোবাসার কথা বলছি। আমি এত কিছু জানি না, আমার এখনো এত কিছু জানার বয়স হয় নাই। হুম, তা হবে কেন? যদি মাথায় কিছু থাকতো। পরের দিন সকালে আমি অফিসে গিয়ে আমার কাজ করছি এমন সময় নিশি আমার ক্যাবিনে আসতো। ডিভোর্সের ব্যাপারে কিছু ভেবেছো? আমি ভেবেছি, কিন্তু আমাকে কিভাবে ডিভোর্সের কথা বলবো তাই বুঝে উঠতে পারছি না। আমাকে কিছুদিন সময় দাও নিশি। তোমার কাছে টাইম আছে রাকিব, কিন্তু আমার কাছে নেই। আব্বু আম্মু আমাকে বিয়ের জন্য জোর করছে, তাই যা করবে দ্রুত করো। একটু পর বস একটা মিটিং অ্যারেঞ্জ করলো। আপনারা সবাই জেনে খুশি হবেন যে আমাদের কোম্পানির লেটেস্ট সফটওয়্যার বিদেশি কোম্পানি শেয়ার লঞ্চ করতে চাইছে। তারা অনেক বড় কোম্পানি, তারা যে সফটওয়্যার লঞ্চ করে সেটা কনফার্ম হিট হয়। আর তাদের সাথে একটা মিটিং আছে কক্সবাজারে, যেখানে 3 দিন ব্যাপী মিটিং হবে। আর তাদের সামনে সফটওয়্যারের সমস্ত ভালো দিক তুলে ধরবে রাকিব, আর তাকে হেল্প করবে রাহুল আর নিশি। এই 3 জনকে নিয়ে আমি আগামীকাল কক্সবাজারে যাব। ওকে বস। মিটিং শেষে অফিস ছুটি হয়ে গেল। রাকিব, তোমার কাছে এই সপ্তাহ সময় আছে ডিভোর্সের কথা তোমার আম্মুকে বলার। বিদেশি ক্লায়েন্টের সাথে মিটিং শেষ করেই আম্মুকে আমি জানিয়ে দেব। ঠিক আছে, তোমাকে এই কয়েকদিন সময় দিলাম। অফিস শেষে বাসায় চলে গেলাম ডিনারের সময়। আম্মু, আমি আগামীকাল কক্সবাজারে যাব অফিসের একটা মিটিংয়ের জন্য। ভালো কথা। তা বৌমাকেও নিয়ে যা। বিয়ের পর সে কোথাও তোর সাথে ঘুরতে যায়নি। ইয়ে, আমি ঘুরতে যাব, কি মজা! না আম্মু, এ হয় না। কেন হয় না? আমি সেখানে যাচ্ছি অফিসের কাছে, ঘুরতে না। সেখানে আমি 3 দিন থাকবো, আর সেই 3 দিন আমার অতি ব্যস্ততার সাথে সময় কাটবে। ঠিক আছে, বৌমাকে পরে কোথাও ঘুরে নিয়ে আসিস। রাতে ঘুমানোর সময়। আচ্ছা, আপনি ওই জায়গায় যাওয়ার পর আমাকে ভুলে যাবেন না তো? আমি সাবিয়ার এরকম প্রশ্ন শুনে অনেক অবাক হলাম। হঠাৎ এই প্রশ্ন করলা কেন? আসলে এই কয়দিন আপনার হাত জড়িয়ে বা বুকের মধ্যে ঘুমিয়েছি তো, তাই আপনাকে ছাড়া আমার ঘুম আসবে না। সমস্যা নেই, কোলবালিশকে জড়িয়ে ঘুমাবে। ঠিক আছে। আমি আর কিছু না বলে ঘুমিয়ে পড়লাম, কারণ আগামীকাল অনেক কাজ আছে। আগামীকাল রাতে আমরা রওনা দেব। সকালে ঘুম থেকে উঠে দেখি ওই একই দৃশ্য, মানে সাবিয়া আমার বুকের উপর শুয়ে আছে। আমি যতই সাবিয়াকে বকি বা ডিভোর্স দেওয়ার কথা ভাবি, তখনই সাবিয়ার এই মায়াভরা বুক আমার সামনে চলে আসে। আমি সাবিয়াকে আমার বুকের উপর থেকে উঠিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেই। সারাদিন অফিসে অনেক কাজ করলাম। কক্সবাজারে গিয়ে যে কাজ করতে হবে তার ফাইল সেট করলাম আমরা 3 জন মিলে। এরপর সন্ধ্যার দিকে বাসায় রাতে সবাইকে বিদায় জানিয়ে অফিসের জন্য রওনা দিলাম। যাওয়ার সময় সাবিয়ার মুখটা দেখে মনে হলো সে অনেক কষ্টে আছে। তবে আমার যে কিছুই করার নেই, আমি এখন নিরুপায়। হয়তো কক্সবাজার থেকে ফিরে এসে আমি সাবিয়াকে ডিভোর্স দিয়ে দেবো। আমি অফিসে পৌঁছে গেলাম। বস একটা মাইক্রোবাস বুক করেছে। স্যারের সাথে রাহুল বসেছে, আর আমার সাথে বসে আছে নিশি। অনেক শীত পড়েছে, তাই আমি আর নিশি একটা কম্বল গায়ে দিয়ে দিয়েছি। নিশি তার মাথা আমার কাঁধে দিয়ে ঘুমাচ্ছে। আমি এই প্রথম নিশির ঘুমন্ত চেহারা দেখলাম। সাবিয়ার মতো নিশির চেহারায় অতটা মায়া নেই। এখন আবার নিশির বদলে সাবিয়ার কথা কেন মনে পড়ছে তা আমি নিজেও জানি না। আজ তো আমার খুশি থাকার কথা, কারণ আগামী 3 দিন আমি সাবিয়ার থেকে দূরে থাকতে পারবো। সকাল সকাল কক্সবাজার পৌঁছে গেলাম। বস আগেই এই হোটেলে আমাদের সবার জন্য 4টা রুম বুক করে রেখেছিল, আর ভাগ্যক্রমে আমার আর নিশির রুম পাশাপাশি বুক হয়েছে। এই কাজ বস ইচ্ছে করে করেছে নাকি আমি জানি না। আজকে সারাদিন আমি, নিশি আর রাহুল মিলে একটা ফাইল রেডি করলাম। আগামীকাল ফাইল বিদেশি ক্লায়েন্টদের কাছে সাবমিট করতে হবে। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আজকে সমুদ্র সৈকতে যেতে পারলাম না, তাই সবাই প্ল্যানিং করলাম আগামীকাল সকালে মিটিং শেষ করে সমুদ্র সৈকতে যাব। রাতে ডিনার করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। আজ সারাদিন কাজ করতে হলো, কারণ অনেক বড় প্রজেক্ট এটা। এখন সাবিয়াকে অনেক মিস করছি, কিন্তু কিচ্ছু করার নেই। সাবিয়ার প্রতি আমার যে মায়া জন্মেছে তা আমাকে ভুলে যেতে হবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ব্রেকফাস্ট করে মিটিং রুমে গেলাম। প্রায় 3 ঘন্টা মিটিংয়ের পর ফরেনের ক্লায়েন্টদের আমাদের সফটওয়্যার পছন্দ হয়েছে। ফরেনের ক্লায়েন্টেরা আজকে রাতে একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছে। দুপুরবেলায় আমি, রাহুল, নিশি আর বস সমুদ্রের তীরে আসলাম। সমুদ্রের পানিতে গোসল করে অনেক মজা করলাম আমরা। আমি আর রাহুল তো পানি দিয়ে খেলতে লাগলাম। আসলে আমি আর রাহুল ছোটবেলা থেকেই বন্ধু। সন্ধ্যার দিকে আমরা একটা ক্লাবে গেলাম।
সেখানে পার্টি দিয়েছে বিদেশি ক্লায়েন্টেরা। তো কি ভাবলি নিশি আর ভাবিকে নিয়ে? এত ভাবাবের কিছুই নেই। আমি এখান থেকে গিয়েই সাবিয়াকে ডিভোর্সের কথা বলবো, আর তারপর নিশিকে আমি নিজের করে নেব। আরেকবার ভেবে দেখতে পারতিস। না রে দোস্ত, আমি ভেবেই নিয়েছি। আম্মুকে বলে দেবো আমি সাবিয়ার সাথে সুখী না। তোর যা খুশি তাই কর। নিশি আমাকে টেনে নিয়ে ডান্স ফ্লোরে নিয়ে যায়। আমি আর নিশি নাচ মেরে রানি গানে নাচলাম। সবাই অনেক মজা করলাম, সবাই ড্রিঙ্কস করলো। আমি হালকা ড্রিঙ্কস করেছি, তবে নিশি অনেকটাই ড্রিঙ্কস করেছে। পার্টি শেষে আমি নিশিকে তার রুমে নিয়ে যাচ্ছি, কিন্তু সে কিছুতেই যেতে যাচ্ছে না। নিশি একেবারে মাতাল হয়ে গেছে। বেবি, আমরা কবে এক হব? এই যে ভাবি, আর কিছুদিন পরে। এখন এসব কথা রেখে ঘুমাও। আমি নিশিকে তার বিছানায় শুয়ে দিলাম। আমি যেই আমার রুমে যাব, ঠিক সেই সময় নিশি আমার শার্ট টেনে ধরলো। আমি পিছে তাকালাম। আমাকে ছেড়ে যেও না প্লিজ, আজকে আমার সাথে থাকো। আমি তোমাকে ছাড়া কোথাও যাব না, আমি বাসার রুমেই আছি। না না, তুমি আমার কাছেই থাকবে। আজকে আমরা ফিজিক্যাল রিলেশন করব। তা হয় না নিশি, এইসব বিয়ের পর। নিশি আমার কথা না শুনে আমাকে টান দিয়ে তার বুকের উপর ফেললো। আমি সাথে সাথে উঠে গেলাম। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি তাকে দেখি নিশি ঘুমিয়ে গেছে। যাক, বাঁচা গেছে, মনে মনে বললাম। আমি নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। জানি না আগামীকাল কি হবে, কারণ আগামীকাল আমরা ফিরে যাব। আর নিশির দেওয়া টাইম অনুযায়ী সাবিয়াকে ডিভোর্স দিতে হবে বাসায় ফিরে গিয়েই। সকালবেলা ঘুম থেকে উঠে সবাই যার যার মতো রেডি হয়ে নিল ঢাকায় ফিরে যাবে। সবাই মাইক্রোবাসে উঠে গেলাম। আগের মতো নিশি আমার পাশে বসেছে। গতকাল আমি আমার রুমে এলাম কি করে? আহ, গতকালকের ঘটনা তোমার কিছুই মনে নেই? না, আমার তো কিছুই মনে নেই। গতকাল কি হয়েছিল? না, কি হবে, কিছুই নেই, হয়নি। মিথ্যে কথা বললাম, কারণ আসল কথা বলে নিশি গিল্টি ফিল করবে। ঠিক আছে, তবে আমার দেওয়ার সময় কিন্তু শেষ। আজকে তোমার বউকে ডিভোর্স দিতে হবে কিন্তু। আমার মনে আছে নিশি, কিন্তু তোমাকেও বুঝতে হবে যে ডিভোর্স দিব বললেই হয় না। আমার বন্ধু শিফাত ডিভোর্স স্পেশালিস্ট, তার থেকে আমি সব প্রসেস জেনে নিয়েছি। ডিভোর্সের জন্য কোর্ট আমাদের 6 মাস সময় দেবে। হোয়াট? 6 মাস? এই 6 মাসে যদি তুমি তোমার ডিসিশন চেঞ্জ করে নাও, বা তোমার মধ্যে তোমার বউয়ের প্রতি যদি ভালোবাসা জন্মে যায়, তাহলে কি হবে? এসব কিছুই হবে না সাবিয়া। আমার নাম নিশি। ও শিট, আই এম সরি নিশি। আসলে মুখ ফুসকে সাবিয়া কথাটা বেরিয়ে গেছে। এখন থেকেই যদি আমার নাম ভুলে যাও, তাহলে আমাকে নিয়ে সারা জীবন কাটাবে কিভাবে রাকিব? আমি ক্ষমা চাচ্ছি তো। ঠিক আছে। আমরা এক লম্বা সফরের পর ঢাকায় পৌঁছালাম। ঢাকায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। আমাদের বাস আমাদেরকে যার যার বাসায় নামিয়ে দিয়েছে। আমি বাসার দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণের মধ্যেই রিয়া এসে দরজা খুলল। ভাইয়া, তুই আসলি? তাহলে আমি ভেবেছিলাম সেখানেই তুই সেটেলড হয়ে গেছিস। এসব ফালতু কথা না বলে আমাকে আগে বাসায় ঢুকতে দে। আগে বল, আমার জন্য কি এনেছিস কক্সবাজার থেকে? আগে বাসায় ঢুকি, তারপর দিতেছি। ওকে। বাসার ভিতরে ঢুকে দেখি ড্রয়িং রুমে আম্মু সোফায় বসে টিভি দেখছে, আর সাবিয়া আম্মুর সাথে কথা বলছে। কি রে, এতদিন লাগে তোর আসতে? সেখানে গিয়ে বাসায় একেবারে ফোন দিলি না? আম্মু, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি সেখানে একটা ইম্পর্টেন্ট মিটিং এর জন্য গিয়েছিলাম। সেখানে 24 ঘন্টা আমি ব্যস্ত ছিলাম। তোমরা এইসব কথা বাদ দাও। আর ভাইয়া, তুই আমার জন্য কি এনেছিস বল? ফ্রেশ তো আগে হয়ে নেই, তারপর দিতেছি। আমি আমার রুমে চলে গেলাম। রুমে যাওয়ার আগে সাবিয়ার দিকে চোখ গেল। সে হয়তো আমাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমাকে বলল না। আমি ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। রিয়ার জন্য কসমেটিক্স নিয়ে এসেছিলাম, আর আম্মুর জন্য একটা শাড়ি এনেছিলাম। শাড়ি আর কসমেটিক্স নিশি পছন্দ করে দিয়েছিল আমাকে। কি রে, বৌমার জন্য কিছু আনিস নাই? ওর জন্য কি আনবো? সাবিয়ার কি পছন্দ তা কি আমি জানি? আমার কথা শুনে সাবিয়ার মুখ বাংলার পাঁচের মতো হয়ে গেল। সাবিয়া বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। বৌমাকে কাঁদালি কেন? আমি আম্মুর কথার উত্তর না দিয়ে সাবিয়ার পিছু পিছু রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি সাবিয়া বিছানার উপর বসে বসে বাচ্চাদের মতো কাঁদছে। আমি সাবিয়ার কাছে গিয়ে আমার ব্যাগ থেকে একটা টেডি বিয়ার বের করে সাবিয়ার সামনে ধরলাম। সাবিয়া টেডি বিয়ার দেখে কান্না থামালো আর আমাকে জড়িয়ে ধরলো। সাবিয়ার এই ব্যবহার থেকে আমি হয়ে দাঁড়িয়ে রইলাম। সাবিয়া একটু পর আমাকে ছেড়ে দিল। সে হয়তো বুঝতে পেরেছে সে কি করছে। সাবিয়া টেডি বিয়ার নিয়ে আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লজ্জায় তার মুখ লাল হয়ে আছে। আমি এই প্রথম সাবিয়ার লজ্জা মাখা চেহারা দেখলাম। জানেন, আপনি যে এতদিন
আমি আপনাকে অনেক মিস করেছি। এতদিন আমার ঠিক করে ঘুমও হয় নাই, কারণ আপনাকে জড়িয়ে ঘুমাতে ঘুমাতে অভ্যাস হয়ে গেছে। সেদিন আপনি আমাকে বলেছিলেন না যে ভালোবাসা কাকে বলে? আপনি বলেছিলেন যার থেকে দূরে গেলে আপনার মন ব্যাকুল হয়ে যাবে, আপনি কষ্ট পাবেন, সেই ফিলিংসটাকে ভালোবাসা বলে। আমি এই কয়েকদিন এই ফিলিংস ফিল করছি। আমার মনে হয় আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। কথাটা বলে সাবিয়া টেডি বিয়ার দিয়ে নিজের চেহারা লুকিয়ে ফেললো। আমি আবারও সাবিয়ার মধ্যে বড়দের ব্যবহার দেখতে পাচ্ছি। না, আমাকে কিছু একটা করতে হবে, এখন আর সময় নষ্ট করা যাবে না। সাবিয়ার মনে আমাকে নিয়ে এই ফিলিংস পারার আগেই এই ফিলিংসটা শেষ করতে হবে। আমি কিন্তু তোমাকে ভালোবাসি না। আই হেট ইউ, রিমেম্বার দিস অলওয়েজ। আমি এই কথাটা বলেই রুম থেকে বের হয়ে গেলাম। আর সাবিয়া সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। সে আমার কথা বুঝতে পেরেছে। সাবিয়া এখন আগের থেকে অনেক ম্যাচিউরড হয়ে গেছে, অনেকটাই বুঝতে পারে। আমি নিচে গিয়ে আম্মুর কাছে গেলাম। আম্মু, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। বল, কি বলবি? আমি সাবিয়াকে ডিভোর্স দিতে চাই। এখন ফাজলামি করার সময় নাই, অনেক কাজ আছে আমার। আম্মু, আমি সত্যি বলছি। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আম্মু, আমার কোনো মাথা খারাপ হয়নি, আমি পুরোপুরি ঠিক আছি। সাবিয়া একেবারে অবুঝ, আমি তার সাথে সারা জীবন কাটাতে পারবো না। তাছাড়া আমি অন্য একজনকে ভালোবাসি গত 3 বছর থেকে। নাম তার নিশি, রূপে গুণে সাবিয়ার থেকে 1000 গুণে ভালো। আমি কোনো কথা শুনতে চাই না। আমি যখন বলেছিলাম তোর কোনো পছন্দের মেয়ে আছে কি না, তুই তখন না বলেছিলি। তোর কি সেটা মনে আছে? হ্যাঁ, আমার মনে আছে, কিন্তু সেই সময় নিশি দেশে ছিল না, আর নিশির সাথে আমার যোগাযোগ ছিল না কিছু মাস। তাই আমি নিশির কথা তোমাকে বলতে পারিনি। এখন সে দেশে ফিরে এসছে। আমি আর নিশি একে অপরকে নিজেদের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমাকে এতদিন এই কথা না বলে আমাকে ভুল করেছিস। দেখ রাকিব, আমি কখনো তোর ক্ষতি চাইবো না। আমি কোনো দিন এরকম কাজ করব না যাতে তুই কষ্ট পাস। সাবিয়া অনেক ভালো মেয়ে। এই 3 দিনে সে অনেক ম্যাচিওর হয়েছে। আমি আর রিয়া সাবিয়াকে অনেক কিছু শিখিয়েছি। আম্মু, এইসবের সাথে আমার আর সাবিয়ার ডিভোর্সের কি সম্পর্ক আছে আমি বুঝতে পারছি না। আমি জানি না আমি কি করব। তুই আরো একবার ভেবে দেখ, কারণ সাবিয়া অনেক ভালো মেয়ে। আম্মু, আমি বলিনি যে সাবিয়া খারাপ মেয়ে, সে অনেক ভালো মেয়ে। আর সে আমার থেকে আরো ভালো একজনকে ডিজার্ভ করে। আমি তার যোগ্য না। আর আমি এই কয়েকদিনে এই বিষয়টা নিয়ে অনেক ভেবেছি। তুই একা চাইলেই তো আর ডিভোর্স হবে না। সাবিহারও তো মত থাকতে হবে এই বিষয়ে। মা, আমি রাজি। আমি পিছন থেকে সাবিয়া দরজার কাছে দাঁড়িয়ে আছে। তার মানে আমাদের সব কথা সাবিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে। বৌমা, তুমি এসব কি বলছো? মা, আমি সব ঠিক বলছি। আপনার ছেলে আমার সাথে থাকতে চায় না। তাকে জোর করে এভাবে সংসারের মায়ায় জড়িয়ে লাভ নেই। সে যাকে পছন্দ করে তাকে নিয়েই সংসার করুক, আমার কোনো আপত্তি নেই। এই কয়েকদিন আপনার থেকে আর রিয়া আপুর থেকে যে ভালোবাসা পেয়েছি, তাই অনেক আমার জন্য। আমি শুধু শুধু তোমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছি। আমাকে পারলে ক্ষমা করে দিও। এখানে আপনার কোনো দোষ নেই মা, সব হয়তো আমার ভাগ্য। আমি এসব ইমোশনাল কথা শুনতে চাই না। সাবিয়া, তুমি সত্যি অনেক ভালো মেয়ে, কিন্তু আমি নিশিকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। টেনশন নিয়েন না, আপনি আমার স্বামী, আর আপনি যে কাজে খুশি হবেন সেই কাজ করা আমার কর্তব্য। আগামীকাল আমি আমার বন্ধু সিফাতকে নিয়ে আসবো। সে ডিভোর্স স্পেশালিস্ট উকিল। সাবিয়ার কিছু না বলে তার মাথা না আলো। আমি আম্মুর রুম থেকে বেরিয়ে গেলাম। তারপর সিফাতকে আমার বাসায় চলে আসতে বললাম। সেসব কাগজপত্র রেডি করে নিয়ে আসবে। আমি বিছানায় শুয়ে আছি আর সাবিয়া রুমে এসে বালিশ কম্বল নিয়ে অন্য রুমে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। কোথায় যাচ্ছ? রিয়া আপুর রুমে। কেন? এখন থেকে তো আমাদের আলাদা থাকতে হবে। ডিভোর্সের পর আমাকে একা একা ঘুমানোর অভ্যাস করতে হবে। যে সময় ডিভোর্স হবে সেই সময় আলাদা ঘুমিও। এখন চুপচাপ আমার পাশে শুয়ে পড়ো। সাবিয়া আমার দিকে পিঠ রেখে আমার বিপরীত পাশে ঘুমিয়ে পড়ো। আমাদের মাঝে একটা কোলবালিশ রেখেছি। আমি শুয়ে শুয়ে ভাবছি যে আমি ঠিক করেছি কিনা। হঠাৎ আমার একটা বিষয় খটকা লাগলো। কক্সবাজার থেকে আসার পর সাবিয়ার মধ্যে বাচ্চামির কোনো স্বভাব দেখতে পাইনি। সাবিয়ার মধ্যে বাকি মেয়েদের মতো ম্যাচিউরিটি দেখা যাচ্ছে। এসব ভাবতে হয়তো ঘুমিয়ে গেলাম। সাবিয়া যে ওই পাশে মুখ করে শুয়ে আছে, তার চোখ দিয়ে ক্রমশ পানি গড়িয়ে পড়ছে। সাবিয়ার কষ্টে বুক ফেটে যাচ্ছে, কিন্তু সে মুখ ফুটে কিচ্ছু বলবে না। সকালে উঠে আমি অবাক হয়ে গেলাম, কারণ প্রতিদিনের মতো সাবিয়া আমার বুকের উপর নেই। আমি পাশে দেখি সাবিয়া আমার পাশে নেই। হ্যাঁ, আরেকটা কথা, কক্সবাজারে
এত বড় একটা প্রজেক্ট কমপ্লিট করার পর আমার রাহুলের আর নিশির 3 দিন বন্ধ আছে অফিস। আমি নিচে গিয়ে দেখি ডাইনিং টেবিলে গিয়ে সাবিয়া খাবার টেবিলে বসে খাবার সার্ভ করছে। আমি একটা চেয়ারে বসে পড়লাম। আম্মু, খেতে দাও। তুই নিজে নিয়ে খা, আমাকে কেন বলছিস? আশ্চর্য! রিয়া, বাদাম প্লেটে এগিয়ে দে। আমি পারবো না। ঠিক আছে, গতকালকে যে কসমেটিক্স দিয়েছি তা ফেরত দে। ভাইয়া তুই না অনেক পচা, তুই অনেক চেঞ্জ হয়ে গেছিস। এখন কি খেতে দিবি নাকি? আমি দিতেছি। দরকার নেই, আমি খেয়ে নেব। আমি নিজেই প্লেটে ভাত নিয়ে মাংস নিয়ে খেয়ে ফেললাম। একটু পর সিভাত এসে পড়লো সব কাগজপাতি নিয়ে। আমরা সবাই ড্রয়িং রুমে বসে আছি। সিভাত, আয় বসে এখানে। আমাকে নিয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই, আমি শুধু তোর ভাবির সাথে কিছু কথা বলবো। বল। ভাবি দেখেন, যে কোনো সম্পর্ক ভাঙতে 1 মিনিটও লাগে না, কিন্তু একটা সম্পর্ক গড়তে অনেক সময় লাগে। তাই আপনি আর রাকিব একটু ভেবে বলেন যে সত্যি কি ডিভোর্স চান? আরে এখানে ভাবার কিছুই নেই। উনি যা বলবেন তাই হবে। দেখ দোস্ত, আরেকবার ভালো করে ভেবে নে। সবকিছু তুই জানিস, তাও কেন বলতেছিস? আন্টি আপনি তো কিছু বলেন। আমি অনেক বলেছি শিফাত, কিন্তু রাকিব কিছু শুনতেই চাইছে না। এখন কি এসব কথা বলবি নাকি যে কাজে এসেছিস সেই কাজ করবি? তুই বন্ধু বলে তোকে সাজেস্ট করলাম শুধু। আমি এমন অনেক কাপল দেখেছি যারা বিয়ে করার কিছুদিনের মধ্যে ডিভোর্স করে, আবার কিছুদিন পর একজন না একজন এটা নিয়ে আফসোস করে। তাই তোকে বলছি, আরও একবার ভালো করে ভেবে দেখ। দোস্ত, আমি অনেক ভেবেছি, আর ভেবে কোনো কাজ নেই। ঠিক আছে, এই কাগজে তুই আর ভাবি সাইন করে দে। এরপর সিফাত আমাদের সাথে আমাদের একটা ডিভোর্স পেপার দিল। আমি সাথে সাথে সাইন করে সাবিয়ার দিকে কাগজ দেই। সাবিয়া কাগজটা নিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো? সাইন করো। তুই ভাবিকে জোর করতে পারিস না। আমি আবার কবে জোর করলাম? সে তার নিজের ইচ্ছায় আমাকে ডিভোর্স দিতে রাজি হয়েছে। আমি সাইন করতেছি। তারপর সাবিয়া ডিভোর্স পেপারে সাইন করলো। সাবিয়ার সাইন করার সময় তার বুক ফেটে যাচ্ছিল কষ্টে, কিন্তু সে তা বুঝতে দেয়নি। সাবিয়া কাগজে সাইন করে সিফাতকে দেয়। সাবিয়ার চোখ থেকে পানি পড়ার আগেই সে তার চোখ মুছে ফেলে। তার ডিভোর্স কমপ্লিট। ডিভোর্স মুখের কথা না, যে বললেই হয়ে গেল। আমি এই পেপার কোর্টে জমা দেওয়ার পর কোর্ট তোকে ভাবির সাথে 6 মাস থাকতে সময় দিবে, আর এই 6 মাসের মধ্যে তুই তোর সিদ্ধান্ত চেঞ্জ করতে পারবি। আমি আমার ডিসিশন চেঞ্জ করব না। আপনি করলেও আমি করব না। আচ্ছা সিফাত ভাই, এই 6 মাসের সময়টা কমানো যায় না? না ভাবি, এর একটা আইন, এটা সবাইকে মানতে হয়। 6 মাস পর যদি তোমরা তোমাদের ডিসিশন চেঞ্জ করো তাহলে ভালো হবে আমার মতে। আর আমি দোয়া করি যাতে এই 6 মাসে আমার বন্ধুর একটা জ্ঞান বুদ্ধি বাড়ুক। এরপর সিফাত চলে গেল ডিভোর্স ফাইল নিয়ে। তাহলে এই 6 মাস আমি কি করব? কি করবো মানে? সাবিহা রাকিব তোমাকে ত্যাগ করতে পারে, কিন্তু তুমি আমার আরেক মেয়ে হিসাবে থাকবা। এই 6 মাস আমরা আলাদা রুমে থাকবো। তুই এক রুমে থাকতে চাইলেও আমি থাকতে দেব না। আমি কিছু না বলে রাহুলের বাসায় চলে গেলাম। রাহুল, আমি সাবিকে ডিভোর্স দিয়ে দিয়েছি। এখন আইন অনুযায়ী আমাদের 6 মাস এক ছাদের তলে থাকতে হবে। আমার মতে তুই অনেক বড় ভুল করেছিস। দেখ দোস্ত, বিয়ে যখন করেছিস তখন সব কিছু ম্যানেজ করতে হবে। আর এই 6 মাসে তোর মত যদি পাল্টে যায় তাহলে নিশিকে কি বলবি? আমার মত পাল্টাবে না। আর নিশিকে আমি এখানে আসার সময় সব বলে দিয়েছি। তোর যা ইচ্ছা তুই তাই কর, আমাকে আর বলবি না। দোস্ত রাগ করিস না, একটু পর নিশিকে নিয়ে ঘুরতে যাব। তুইও তো তোর গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যেতে পারিস। তোর বলতে হবে না, আমি একটু পর বের হব। একটু পর আমি নিশিকে নিয়ে একটা পার্কে গেলাম। সেখানে একটা বেঞ্চের উপরে বসলাম। তুমি যদি এই 6 মাসে তোমার মতো পাল্টে দাও তাহলে কি হবে? জ্যাব, তুমি কি আমাকে বিশ্বাস করো না? তা নয়, আমার কথা হলো এই 6 মাসে তোমার এক ছাদের তলে থাকবা। যদি তোমাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়ে যায় বাই চান্স, তাহলে কি হবে? ও নিশি, শাট আপ। এসব কিছুই হবে না। আর সাবিয়া থাকবে রিয়ার রুমে, আর আমি আমার রুমে থাকবো। আর 6 মাস পর তুমি শুধু আমার থাকবা। তাই যেন হয়। সন্ধ্যার দিকে আমি বাসায় ফিরে গেলাম। আমি নিজের রুমে গিয়ে দেখি আমার রুমে সাবিয়ার একটা জিনিসও নেই। এটাই হয়তো আমি আশা করেছিলাম। রাতে ডিনার করার সময় সাবিয়াকে দেখতে পেলাম না। আম্মু, সাবিয়া কোথায়? তুই বৌমাকে নিয়ে কি করবি? না মানে তাকে এই জায়গায় দেখতেছি না। সাবিয়া কি খাবে না? বৌমা আগে খেয়ে ঘুমোতে চলে গেছে। ও। আমি বিছানায় শুয়ে শুয়ে নিশির সাথে কথা বলছি। অনেকক্ষণ কথা বলার পর মোবাইল রাখলাম। আজকে কেন জানি রুমটাকে খালি খালি লাগতেছে। এতদিন তো সবটাই সাবিয়ারে এই রুমটাকে জমিয়ে রাখতো।
আজকে রুমটা যেন কেন জানি প্রাণহীন হয়ে রয়েছে। আমি পানি খাওয়ার জন্য উঠলাম মাঝরাতে। রুমে পানি নেই, তাই পানি খাওয়ার জন্য নিচে গেলাম। নিচে যাওয়ার জন্য রিয়ার রুমের পাশ দিয়ে যেতে হয়। আমি পানি খেয়ে আমার রুমে যাওয়ার সময় কান্নার আওয়াজ পেলাম। কান্নার শব্দ অনুসরণ করে দেখলাম রিয়ার রুমের ভিতর থেকে আওয়াজ আসছে। রিয়ার রুমের দরজা হালকা খোলাই ছিল, তাই আমি দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। তাই আমি নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে আমি ব্রেকফাস্ট করে অফিসে চলে গেলাম। নাস্তা অবশ্যই সাবিহাই বানিয়েছিল। সাবিয়া আমার থেকে সবকিছু আস্তে আস্তে শিখে নিচ্ছে। এভাবেই কিছু দিন অতিবাহিত হয়ে গেল। আমি অফিসে নিশির সাথে টাইম স্পেন্ড করতে লাগলাম। নিশির সাথে আমার ভালোবাসা অনেক গভীর হয়ে যাচ্ছে। আমি শুধু 6 মাস হওয়ার অপেক্ষা করতেছি। দেখতে দেখতে 3 মাস সময় কেটে গেল। এই 3 মাসে সাবিয়ার সাথে আমি প্রয়োজনের বাইরে একটা কথাও বলিনি। তবে সাবিয়ার বাচ্চামের স্বভাব আমি এখনো অনেক মিস করতেছি। একদিন সকালে আমি অফিসে চলে গেলাম। অফিসে যাওয়ার পর বস আমাকে ডাকলো। আমি বসের ক্যাবিনে গিয়ে নক করলাম। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। বসের ক্যাবিনে ঢুকে দেখি নিশি ও রাহুল বসের সাথে কথা বলছে। আরে রাকিব যে, আসো বসো, তোমার সাথে কথা আছে। স্যার কিছু বলবেন? হ্যাঁ, আমি গত 4 মাসে তোমাদের কাজের একটা সার্ভে করেছি। আর সেই সার্ভে অনুযায়ী তুমি নিশ্চয়ই রাহুল অনেক ভালো কাজ করেছো এই কোম্পানির জন্য। তোমাদের জন্য এই কোম্পানি অনেক প্রফিট করেছে। এই সাকসেসে তোমাদের অবদান অনেক রয়েছে। তাই আজ আমি আমার ফার্ম হাউসে একটা পার্টি রেখেছি তোমাদের জন্য। আর সন্ধ্যা 7টার দিকে আমার ফার্ম হাউসে এসে পড়বে। ঠিক আছে স্যার, এখন যাই। হ্যাঁ, তোমরা সবাই যার যার কাজে চলে যাও। আমরা যার যার ক্যাবিনে চলে গেলাম। নিশি অবশ্যই আমার ক্যাবিনে আসলো। নিশি সোজা আমার কোলে বসে পড়লো। এই এই কি করছো তুমি? কেন জানো, তোমাকে আদর করছি একটু। নিশি আমি বারবার বলেছি অফিসে ভালো দেখায় না। আমি নিশিকে আমার কোল থেকে উঠিয়ে আমার সামনে চেয়ারে বসতে বললাম। ঠিক আছে, আজকে পার্টিতে তোমাকে ইচ্ছা মতো আদর করব। নিশি, তোমাকে কতবার বলেছি বিয়ের আগে এসব কিছুই না? হুম। আমি বিকেলের দিকে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে পার্টির জন্য রেডি হয়ে নিলাম। আমি রেডি হয়ে ড্রয়িং রুমে আসলাম। ভাইয়া, তুই কি কোথাও যাবি নাকি? আজকে বসের ফার্ম হাউসে পার্টি আছে। আসবি কখন? হয়তো লেট হবে, যেহেতু বসের পার্টি। আজকে না গেলে কি হয় না? কেন, কি হয়েছে? আসলে তোর মামার শরীর ভালো না, তাই একটু পর আমি আর রিয়া তোর মামার বাসায় যাব। আমাদের ফিরতে একদিন সময় লাগবে। আর তুইও এখন চলে যাবি, তো সাবিহা কি বাসায় একা থাকবে নাকি? সাবিয়াকেও নিয়ে যাও তোমাদের সাথে। তোর মামা অসুস্থ, এখন সাবিহাকে নিয়ে গেলে তোর মামা গিল্টি ফিল করবে যে নতুন বউ এসেছে, কিন্তু সে কোনো আদর যত্ন করতে পারছে না। তুই তোর মামাকে ভালো করে চিনিস, তাই সাবিহাকে এখন নিতে চাইছি না। সাবি কি বাচ্চা নাকি যে বাসায় একা থাকতে পারবে না? আর আমি তো চলে আসবো বাসায়। আসলে আমি রাতে একা থাকতে ভয় পাই, তার উপরে বাসায় কেউ থাকবে না। এতক্ষণ সাবিয়া চুপ করেছিল, কিন্তু সে এখন তার সমস্যা জানালো। আমি চলে আসবো তাড়াতাড়ি। আর তাছাড়া আমার নাম্বার তো আছেই তোমার কাছে, ভয় লাগলে ফোন দিবে আমাকে। সাবি এবার আর কোনো কথা না বলে শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক উত্তর দিল। আমি আম্মু আর ডিএকে বাস স্ট্যান্ডে বাসে উঠিয়ে আমি আমার গাড়ি করে স্যারের ফার্ম হাউসে চলে গেলাম। অবশ্য আজকে পার্টি না থাকলে আমি তাদের মামার বাসায় রেখে আসতাম। আমি সেখানে গিয়ে দেখি অনেকেই আছে। রাহুলকে দেখলাম বাকি অফিসের কলিগদের সাথে আনন্দ করছে। নিশিকে কোথাও দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি রাহুলের কাছে গেলাম। সবাই আনন্দ করতেছে। রাহুল, মনে হচ্ছে কোনো কলেজের ফাংশনে এসেছি। সবাই যার যার মতো আনন্দ করতেছে। হ্যাঁ রে, নিশি কোথায়? জানি না রে, এই অনুষ্ঠান কতক্ষণ হবে? কেন, তোমার কি এখানে ভালো লাগতেছে না? আমি পেছনে থেকে দেখি নিশি দাঁড়িয়ে আছে। নিশিকে দেখতে গ্ল্যামারিয়াস লাগছে। সে একটা লাল কালারের রং লেহেঙ্গা পরেছে। নিশি যে, আজকে তো তোমাকে অনেক গ্ল্যামারিয়াস লাগছে। থ্যাঙ্কস ফর কমেন্ট। কিন্তু রাকিব, তোমার কি এই জায়গা ভালো লাগতেছে না? তোরা কথা বল, আমি আসছি। কি হলো বলো? কেন লাগবে না? আসলে আম্মু আর রিয়া মামার বাসায় গেছে, আর সাবিয়া বাসায় একা। তাই আম্মু বাসায় তাড়াতাড়ি যেতে বলেছে। প্লিজ এখানে এসব ছাড়ো। তুমি এখানে এসেছো কিনা আজকে মজা করব, আনন্দ করব, আর তুমি এখানে এসে তোমার খ্যাত বউকে নিয়ে পড়ে রয়েছো। ও নিশি, লেট ইট গো। এসব বিষয় নিয়ে না ভাবলেও হবে এখন। লেটস এনজয়। ইয়েস বেবি, লেটস গো। তারপর আর কি, বসের পার্টি যেহেতু পার্টিতে না থাকলে বস মাইন্ড করবে, তাই নিশির সাথে টাইম স্পেন্ড করতে লাগলাম। এবার ড্যান্স ফ্লোরে, আরেকবার ড্রিঙ্কস প্লেসে। যে সময় যা ভালো লাগে তাই আর কি।
আমি অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছি, তবে নিশিও ড্রিঙ্কস করেছে আমার থেকে অনেক কম। আমি প্রায় মাতাল হয়ে গেছি, আর নিশি তা বুঝতে পেরেছে। হঠাৎ নিশির মাথায় এক শয়তানি বুদ্ধি চাপলো। বেবি, আমি বিয়ে পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। আজকেই আমি তোমাকে নিজের করে নেব। নিশি, আমি মনে হয় বেশি ড্রিঙ্কস করে ফেলেছি। আমাকে এখন বাসায় যেতে হবে, আর রাতও অনেক হয়েছে। সাবিয়াও বাসায় একা। এই বলে আমি মোবাইল বের করে দেখি রাত প্রায় 11টা বেজে গেছে, আর সাবিয়া 50টার উপর মিসড কল উঠে আছে। ড্যান্স ফ্লোরে গানের আওয়াজ, মোবাইলের আওয়াজ তাই শুনতে পাইনি। ও শিট, সাবিয়া মনে হয় ভয় পেয়েছে। আমাকে দ্রুত বাসায় যেতে হবে। তা কি করে হয় বেবি? তুমি আজকে কোথাও যেতে পারবে না। তুমি আজকে রাতটা আমার সাথেই কাটাবে। আজকে শুধু তুমি আর আমি। আমার মাথা ব্যথা শুরু হয়েছে, তাই আমি কিছু বলতেও পারছি না। নিশি আমাকে টেনে একটা রুমে নিয়ে গেল, আমাকে রুমে বিছানার উপর ফেলে দিল। নিশি কি করতে চাইছে তা আবার বুঝতে দেরি হলো না। নিশি, নিশি, স্টপ ইট, আমাকে বাসায় যেতে হবে। নিশি আমার মুখ তার মুখ দিয়ে চেপে ধরলো। নিশি আমাকে তার ভোগের পাত্র বানাতে চাইছে। আমি কোনো মতে নিশিকে ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে পড়লাম। আমি পেছনে গেট দিয়ে বেরিয়ে পড়লাম, আর নিশি সামনে গেট দিয়ে আমাকে খুঁজতে গেল। আমি আমার গাড়িতে উঠে গাড়ি চালাতে লাগলাম। আমার চোখ ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে, তা অতি কষ্টে নিজেকে সামলাতে লাগলাম। স্যার ফার্ম হাউস আমার বাসা থেকে কাছেই। প্রায় 5 মিনিট পর আমি বাসায় পৌঁছালাম। আমি দরজার কাছে গিয়ে কলিং বেল বাজালাম, আর সাথে সাথেই সাবিয়া দরজা খুলে দিল। সে হয়তো আমার জন্য অপেক্ষা করতেছিল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, সাবিয়ার গায়ের উপরে পড়ে গেলাম। সাবিয়াও বুঝে গেল যে আমি নেশা করে এসেছি, তাই সে আমাকে ধরে ধরে আমার রুমে নিয়ে গেল। আমাকে বিছানায় শুয়ে দিয়ে সে চলে যেতে লাগলো, আর তখনই আমি সাবিয়ার হাত ধরে এক টান দিলাম, আর সে আমার বুকের ওপর। আমাকে কেউ ভালোবাসে না, আজ নিশিও আমার সাথে এমন ব্যবহার করলো। আমার বিশ্বাস করতে পারছি না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। তুমি অন্তত আমাকে ছেড়ে যেও না। কথাটা বলেই আমি সাবিয়ার ঠোঁট জোড়া নিজের আয়ত্ত করে নিলাম। সাবিয়ার মাঝে এক অজানা ভালোবাসা খুঁজতে লাগলাম। সাবিয়া আমাকে বাধা দিল না কোনো এক অজানা কারণে। তারপর দুজনেই মেতে উঠলাম গভীর ভালোবাসার খেলায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি বিছানায় শুয়ে আছি, আর আমার জামা কাপড় বিছানায় এক করে পড়ে আছে। গতকাল কি হয়েছিল তা মনে করতে আমার মাথা ব্যথা শুরু হলো। গতকাল কি হয়েছে? আমার তো কিছুই মনে পড়তেছে না। শুধু মনে আছে আমি বেশি ড্রিঙ্কস করার সুযোগ নিয়ে নিশি আমার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেছিল। কিন্তু কিন্তু আমি সেখান থেকে এসে পড়ি, আর আমি না, আর কিছুই তো মনে পড়তেছে না। আর আমি এভাবে বস্ত্রহীন অবস্থায় শুয়ে আছি কেন? আমি আমার শার্ট প্যান্ট পরে ওয়াশরুমে গেলাম। সেখান থেকে বেরিয়ে দেখলাম আমার টেবিলে মাথা ব্যথার ঔষধ রাখা আছে। আমার বুঝতে অসুবিধা হলো না যে এটা সাবিয়ার কাজ। আমি ওষুধটা খেয়ে নিচে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি সাবিয়া ডাইনিং টেবিলে খাবার রাখছে। সাবিয়া আমাকে দেখে বলল, আপনি উঠেছেন? তা ওই ওষুধ কি খেয়েছেন? হ্যাঁ খেয়েছি, কিন্তু মাথা ব্যথা কমেছে কি? হ্যাঁ একটু কমেছে, কিন্তু খাবার দিতেছি, খেয়ে নেন। কি ব্যাপার সাবিয়া, আমাকে কথা বলার সুযোগ কেন দিতেছে না? মনে মনে বললাম। আমি খেতে বসলাম। খাবার তো সত্যি অনেক সুস্বাদু হয়েছে। তুমি রান্না করেছো এসব? আমি ছাড়া এই বাসায় রান্না করার মতো আর কেউ কি আছে? তাও ঠিক। আচ্ছা গতকাল আমার কাজ আছে, আপনার কিছু লাগলে আমাকে ডাক দিয়েন। কথাটা বলেই সাবিয়া রান্নাঘরে চলে গেল। আজ কি হলো এই বেটার? এতদিন বড়দের মতো আচরণ করেছে, এটা তাও মানা যায়, কিন্তু আজকে আমাকে সাবিয়া ইগনোর কেন করতেছে? আমি খাবার খেয়ে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে আমার ক্যাবিনে বসে আছি। আমার সবাই নিচি মাথা নিচু করে আমার ক্যাবিনে আসলো। আই এম সরি বেবি। জানি গতকাল অনেক বড় ভুল করেছি, তার জন্য আমি অনুতপ্ত। প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। এই অফিসে আমি তোমার বস, তাই সম্মানের সাথে কথা বলবা। এই কি বেবি যার বলছো তুমি? কি বলছো সব? আমার কথা শুনে নিশি আমার দিকে তাকিয়ে দেখলো আমার চোখ লাল হয়ে রয়েছে। নিশি আবার তার মাথা নিচু করে ফেললো। সে বুঝে গেছে আমি তার উপর মারাত্মক রেগে আছি। আই এম সরি রাকিব, না মানে স্যার। ইউ মে গো নাও। আমার দরকার হলে আমি তোকে ডেকে নেবো। নিশি আমার কেমন থেকে চলে গেল, আর আমি নিজের কাজ করতে লাগলাম। এভাবে দিনগুলো অতিবাহিত হতে লাগলো।
এখন আর আমি নিশির সাথে দরকারের বেশি কথা বলি না। কাজের বাইরে তার সাথে আমি কথা বলা বন্ধ করে দিয়েছি। অবশ্য নিশি সবসময় আমার সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু আমি তাকে অ্যাভয়েড করতেছি। এই কয়েকদিন আমি সেদিন পার্টির রাতের কথা ভুলেই গেছি, কিন্তু আমার প্রতি সাবিয়ার অ্যাভয়েড বেড়েই চলেছে। এই অ্যাভয়েড করার ব্যাপারটা আমি যেন মেনে নিতে পারছি না। এভাবে সময়ের চাকায় ধাক্কা দিতে দিতে 3 মাস চলে গেল। শুক্রবার অফিস বন্ধ, আর আজকে বাসায় আম্মু আর রিয়াও নেই। রিয়ার আম্মু আবার মামার বাসায় গেছে কোনো এক কারণে। রাতে সাবিয়া তার রুমে যাচ্ছিল, এমন সময় আমি সাবিয়াকে টেনে দেয়ালের সাথে মিশিয়ে ফেললাম। আমি আমার হাত দিয়ে সাবিয়ার হাত জোড়া আবদ্ধ করে ফেলেছি। এই তোমার তো ভাব কিসের, হ্যাঁ? গত 3 মাস থেকে আমার সাথে প্রয়োজনের বাইরে একটা কথাও বলনি। প্রতিনিয়ত তুমি আমাকে অ্যাভয়েড করে চলেছ। সেদিন রাতের পর থেকে তুমি আমাকে এড়িয়ে চলছ। সেদিন রাতের কথা আমি যখনই তোমাকে জিজ্ঞেস করি, তুমি সবসময় আমার কথা এড়িয়ে দিয়েছ। সেদিনের কথা বাদে দিলাম, কিন্তু তুমি আমাকে এভাবে এড়িয়ে চলছো কেন? আগে তা বলো। এই প্রশ্নের উত্তর হয়তো আমিও জানি না, শুধু জানি আপনার থেকে আমাকে আলাদা থাকতে হবে। আপনার সাথে কথা বললে হয়তো আমি আপনাকে আরও বেশি ভালোবেসে ফেলবো, তাই আমি আপনাকে এড়িয়ে চলতেছি। আর আপনি হয়তো ভুলে গেছেন যে আগামীকাল কোর্টের দেওয়া 6 মাস সময় শেষ হবে। আগামীকাল হয়তো আমি এই বাসা থেকে চলে যাব। সাবিয়ার কথা শুনে আমি তাকে ছেড়ে দিলাম। আমি সত্যিই ভুলে গিয়েছিলাম যে 6 মাসের সময় সিফাত আমাকে দিয়েছিল, সে টাইম শেষ। আগামীকাল একটা সাইনের মাধ্যমে আমাদের বিবাহিত জীবনের শেষ হবে। আমি আমার রুমে চলে গেলাম, আর সাবিয়া তার রুমে গিয়ে কাঁদতে লাগলো। এই কান্না হয়তো হাজারের কষ্ট নিজের বুকে জমিয়ে রাখার কান্না। পরের দিন সকালে আম্মু আর রিয়াও এসে পড়লো মামার বাসা থেকে। ব্রেকফাস্ট করার পর সিফাতও এসে পড়লো ডিভোর্সের ফাইনাল কাগজপত্র নিয়ে। তা কি ভাবলি এই বিষয়ে? কি বলবো, আমি ডিসিশন এটা। এই 6 মাসে সাবিয়ার প্রতি এক আলাদা মায়া জন্মেছে, যা আগের থেকে প্রখর। আর নিশির সাথে আমার দূরত্ব বেড়েই চলেছে মনে মনে। কি হলো বল? আচ্ছা তুই বাদ দে, ভাবি আপনি বলেন। আমার কিছু ভাবার নেই, উনি যা বলবেন তাই আমার উত্তর। একবার যখন ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছি, তখন আমি পিছু হটবো না। আমি ডিভোর্সের জন্য হ্যাঁ বলে সাবিয়ার দিকে তাকালাম। সাবিয়ার চোখ জোড়া ভিজে গেল। আরও একবার ভেবে দেখ রাকিব, এরকম মেয়ে কোথাও পাবি না তুই। থাক না মা, উনি যা বলেছে তাই আমার জন্য আদেশ। কিন্তু ভাবি তুমি তো থাক না এসব বিষয়। সাবিহার ডিভোর্স পেপারে সই করে আমার কাছে দিল, আমিও সাইন করে দিলাম ডিভোর্স পেপারে। সিফার ডিভোর্স পেপার নিয়ে কোর্টে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হলো। কিছুক্ষণের মধ্যে সাবিহা বাড়ি থেকে চলে যাওয়ার জন্য রেডি হলো। কোথায় যাচ্ছ বৌমা? মা, এখন তো আমি আপনার বৌমা না, আমাকে নাম ধরেই ডাকবেন। বউ শাশুড়ির সম্পর্ক শেষ হলে কি হবে? মা মেয়ের সম্পর্ক কখনো শেষ হবে না। এখন বলো কোথায় যাচ্ছ? আর কোথায় যাব, আমি বাড়ি ফিরে যাচ্ছি। আম্মু আব্বুকে তো 6 মাস আগেই বলে রেখেছিলাম ডিভোর্সের ব্যাপারে। না, তুমি কোথাও যাবে না। তুমি আমার আরেক মেয়ে হয়ে থাকবে এই বাসায়। না মা, এ হয় না। আপনার নতুন বৌমা এসে আমাকে দেখলে খারাপ মনে করবে। কে কি মনে করবে তা দেখার বিষয় আমার না। না মা, তা হয় না, আমাকে যেতে হবে। ঠিক আছে, তুমি যাও, তবে সপ্তাহে একদিন আমাদের বাসায় আসবে। ঠিক আছে মা। সাবিয়া যাওয়ার আগে একবার আমার দিকে তাকালো। আজ তার তাকানোটা অন্যরকম ছিল। তার ওই চাহনিতে না বলা অনেক কিছু লুকিয়েছিল, অনেক কথা লুকিয়েছিল, যা সে আমাকে বলতে চায়, কিন্তু পরিস্থিতির চাপে আর সেই কথাগুলো বলা হলো না। পরের দিন অফিসে। আমি তোমাদের সব ঘটনা শুনেছি। তোমার তো ডিভোর্স হয়ে গেছে, তাহলে এবার নিশিকে বিয়ে করে নাও। স্যার, আমাকে আর কিছুদিন সময় দিন। তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? তা কেন হবে? আমি তো ওকে অবশ্যই বিয়ে করতে চাই, তবে কিছুদিন সময় প্রয়োজন আমার। ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যে সব ঠিক করে ফেলো। ঠিক আছে স্যার। এই 1 সপ্তাহে অনেক ভাবলাম, কিন্তু সাবিয়ার ওই চাহনি আমি এখনো ভুলতে পারিনি। 10 দিন পর আজকে আমার আর নিশির বিয়ে হবে। পার্লার থেকে মেকআপ আর্টিস্টরা এসে নিশিকে সাজাচ্ছে। আমি আগে থেকে রেডি হয়ে গেছি। হঠাৎ খেয়াল হলো আমার বিদেশি ঘড়ি রিয়ার রুমে আছে। আমি রিয়ার রুমে গিয়ে রিয়াকে পেলাম না, তাই আমি নিজেই রিয়ার ড্রয়ার খুঁজতে লাগলাম। অবশেষে ঘড়িটা খুঁজে পেলাম, কিন্তু আমার চোখে একটা ফাইলে গিয়ে আটকালো। আমি ফাইল হাতে নিয়ে গিয়ে খুলে দেখলাম এটা একটা মেডিকেল রিপোর্ট। আমি রিপোর্ট পড়া শুরু করলাম। রিপোর্টটা পড়ার পর আমার মাথা ঘুরে যাবে এরকম একটা অবস্থা, কারণ এটা প্রেগনেন্সি রিপোর্ট, তাও আবার সাবিয়ার প্রেগনেন্সি রিপোর্ট। সাবিয়া 3 মাসের প্রেগনেন্ট। আমি রিপোর্ট পড়তেছি, এমন সময় রিয়া রুমে আসলো। রিয়া আমার হাতে মেডিকেল রিপোর্ট দেখে কিছুটা ঘাবড়ে যায়। রিয়া, এটা কি? ভাইয়া তুই এখানে কি করছিস? আর এটা কিছু না, বাদ দে। তুই কি বলবি নাকি? বলবো না, দেখাবো।
কি দেখাবি? তারপর রিয়া তার আলমারি থেকে আমাকে একটা ডায়েরি দিল। এটা কার ডায়েরি? পরে দেখ। আমি ডায়েরিটা খুলে দেখলাম ডায়েরিতে লেখা আছে মাই লাভ স্টোরি। প্রথম পেজে লেখা আছে, আজ আমি অনেক খুশি, কারণ আজ আমার বিয়ে ঠিক হয়েছে, তাও আবার আমার মনের মানুষের সাথে। রাকিবকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। আমার আম্মু আমাকে তার ছবি দেখিয়েছে। আজ আমার বিয়ে হয়ে গেছে। আমি একটা বুদ্ধি করেছি, আমি আমার বরকে একটু জ্বালাবো, তাই তার সামনে আমি অবুঝ সেজে থাকছি। আজ আমি বাসরাতে আমার বরকে ভাই বলে ডেকেছি, এতে সে মনে হয় অনেক রেগে গিয়েছে। তারপর আরো বাচ্চামি করে আমার বরকে জ্বালালাম। তাকে জ্বালাতে আমার অনেক ভালো লাগে। আমি প্রতিদিন আমার বরের বুকের উপরে ঘুমাই। রাতে সে ঘুমানোর পরে আমি কোলবালিশ সরিয়ে তার বুকের উপরে ঘুমাই। আজ উনি কক্সবাজার গেছেন। আমারও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার জন্য তার কোনো কাজের ক্ষতি হোক এটা আমি চাই না। আজ তিনি ফিরে আসবেন, ভাবছি আজকে থেকে আর অবশেষে থাকবো না, তাকে আজকে প্রপোজ করে নিজের করে নিব। আজ উনি আমাকে আই হেট ইউ বলেছে। সে নাকি অন্য একজনকে ভালোবাসে আর আমাকে ঘৃণা করে, তবে তার সন্তুষ্টিতে আমার পূর্ণ। তিনি যার সাথে সুখী থাকবে তার হাতে তাকে সঁপে দিতে হবে। আজ উনি তার বসের পার্টি থেকে নেশা করে এসেছে আর আমার মাঝে তার সুখ খুঁজে পেয়েছে। আমিও তার মাঝে আমার ভালোবাসা খুঁজে পাই। আমি এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেয়েছি। আমি তাকে বাধা দিইনি, কারণ আমিও তার মধ্যে নিজের সুখ খুঁজে নিয়েছি। আমি পড়ার পর বুঝলাম সেদিন কি হয়েছিল। আমি পরের পেজ পড়তে লাগলাম, অর্থাৎ অষ্টম পেজে লেখা আছে, আর সেই রাতের কোনো কিছুই তার মনে নেই। আর সেই রাতের কথা মনে পড়লে তিনি গিল্টি ফিল করবেন, তাই আমি তাকে এড়িয়ে চলতেছি। কয়েকদিন আমার শরীর খারাপ যাচ্ছে, তাই আমি রিয়াপুর সাথে গিয়ে ডাক্তারের কাছে যাই। আর তখন আমি জানতে পারি যে আমার মধ্যে আরেকজন বেড়ে উঠছে, মানে আমি মা হতে যাচ্ছি। রিয়াপু মা ওনাকে এই বিষয়ে জানাতে চেয়েছিল, কিন্তু আমি মানা করি। আমার হাত কাঁপা শুরু করছে। দশম পেজ অর্থাৎ লাস্ট পেজে লেখা আছে, আজকে আমি বাড়ি থেকে চলে যাব, আমার ডিভোর্স হয়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো এই 6 মাসে আমি ওনাকে আমার ভালোবাসা দিয়ে আমার করে নিব, কিন্তু আমি পারিনি। ডিভোর্স পেপারে সাইন করার সময় আমার প্রেগন্যান্সির ব্যাপারে রিয়াপু বলতে চেয়েছিল, কিন্তু আমি তাকে বাধা দেই। আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন হলো আমার পেটের বাড়ন্ত এই বাচ্চা। ডায়েরিতে আর কিচ্ছু লেখা নেই। রিয়া, এসব কি? হ্যাঁ ভাইয়া, এইসব ঠিক। ভাবি প্রেগনেন্ট, আর ভাবি তার ডায়েরি যাওয়ার সময় ভুলে আমার রুমেই রেখে যায়। আমি ভেবেছিলাম আজকে এই ডায়েরিটা পুড়িয়ে দিব, কারণ এটা দেখলে তুই নিজেকে শেষ করে দিবি। আসছি আমি বলেই আমি রুমের দরজার কাছে গেলাম। আমি কোথায় যাচ্ছিস? পেছনে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বললাম, তোর ভাবিকে ফিরিয়ে আনতে। কথাটা বলেই আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আর বিয়ে বাড়িতে খবর ছড়িয়ে গেল যে বর পালিয়েছে। আমার পালিয়ে যাওয়ার কথা শুনে নিশি অনেক হতাশ হয়ে গেল। আম্মু আর রিয়া তো বিয়ে বাড়ি থেকে আমার পিছু পিছু সাবিয়ার বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেল। রাহুলও আমার পিছু পিছু বের হয়েছে। আমি সাবিয়ার বাসায় পৌঁছে গেলাম। আমি দরজায় নক দিলাম, তার সাথে সাথেই সাবিয়ার আম্মু মানে আমার এক্স শাশুড়ি মা দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম শাশুড়ি মা। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আমি তো এখন আর তোমার শাশুড়ি না। আর তুমি এখানে কি করছো? আজকে না তোমার বিয়ে? সাবিয়া থাকতে আমার লাইফে অন্য কেউ আমার লাইফে আসবে না। এখন বলেন সাবিয়া কোথায়? সাবিয়া ছাদে আছে। এক দৌড়ে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি সাবিয়া চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করছে। আমি ছাদের দরজায় নক দিলাম। সাবিয়া আওয়াজ পেয়ে পেছনে দেখালো। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে সাবিয়ার চোখ দুটো ভেজা, হয়তো সে এতক্ষণ দাঁড়িয়ে কেঁদেছে আমার জন্য। সাবিয়া আমাকে দেখে তাড়াতাড়ি তার চোখ মুছে ফেলল। আপনি এখানে কি করছেন? আজ তো আপনার বিয়ে। বিয়ে তো ছিল, কিন্তু এখানে আমার একটা আমানত ছিল, তা নিতে এসছি। কি কি সেই আমানত? তোমার পেটে বারণ তো আমার বাচ্চা, সেটাই আমার আমানত। মানে? মানে কিছুই না, আমি আমানত আর আমানত তারিখে নিতে এসছি, মানে তোমাকে ফিরিয়ে নিতে এসছি। তা হয় না, আমি আপনার থেকে কোনো সময় ভালোবাসা পাইনি। সেদিন আপনি নেশা করেছিলেন, কিন্তু সেই রাত আমার শ্রেষ্ঠ রাত ছিল। আর না না, আমি এতদিন কিচ্ছু শুনতে চাই না, আমি এত কিছু শুনতে চাই না। তুমি না বলেছিলে আমি যে কাজে সন্তুষ্টি পাবো তুমি সেই কাজ করবে। সেদিন আপনি আমার স্বামী ছিলেন, কিন্তু এখন আমরা আলাদা। কে বলেছে আমরা আলাদা? আমাদের যেখানে ডিভোর্সই হয় নাই সেখানে আলাদা হওয়ার কোনো কথাই আসছে না। মানে? মানেটা হলো আমাদের ডিভোর্স হয়নি। আমি এখানে আসার সময় শিবাতের সাথে দেখা হয়েছিল। সেই সময় সে বলল সে নাকি ডিভোর্স পেপার কোর্টে জমাই দেয়নি, কারণ তার বিশ্বাস ছিল আমি কোনো না কোনো দিন তোমাকে ফিরিয়ে আনবো। আর এই হলো
সেই কাগজ। এরপর আমি ডিভোর্স পেপারটা বের করে একটানা দুটুকরো করে ফেললাম। এরপর সে দুটুকরোকে আরো দুটুকরো করে ফেললাম। আমাকে আরো একবার সুযোগ দাও। এবার আমি আর কোনো ভুল করব না। আমি তোমাকে আর আমার বাচ্চাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ ফিরে আসো। এইভাবে বলবেন না, আপনার কথা আমার জন্য আদেশ। আমি আদেশ না, অনুরোধ করছি। ঠিক আছে, ফিরে যাব। আমি সাবিয়াকে জড়িয়ে ধরলাম। সাবিয়াও আমাকে জড়িয়ে ধরলো। পেছন থেকে কেউ দরজায় নক করলো আর আমি সাবিয়াকে ছেড়ে দিলাম। পেছনে তাকিয়ে দেখি আম্মু, রিয়া, রাহুল আর শিফা দাঁড়িয়ে আছে। আমি তো লজ্জায় শেষ, আর সাবিয়া লজ্জায় মাথা নিচে করে আছে। যাক, আমার বন্ধু তাহলে জ্ঞান বুদ্ধি হলো। ভাগ্যিস আমি ডিভোর্স পেপার জমা দিইনি। আমার বৌমা আবার বাসায় ফিরে আসবে, এটাই অনেক। এরপর আমি সবার কাছে ক্ষমা চাইলাম। সন্ধ্যায় আমি সাবিয়াকে নিয়ে বাসায় নিয়ে আসলাম। সবাই আমাকে ঠেলে রুমে পাঠিয়ে দিল। রুমে গিয়ে দেখি পুরো রুমটা বাসের ঘরের মতো সাজানো হয়েছে। এটা কি? আমি কিছু জানি না। রিয়া আপু আর আপনার বন্ধুরা এসব কাজ করেছে। ভালো কাজ করেছে। তবে এখন আমি আর আপনি শব্দটা শুনবো না। এখন থেকে তুমি করে বলবা। আর এখন থেকে শুধু আমরা একে অপরের জন্যই বাঁচবো। হুম। আমি সাবিয়ার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। সেদিনের নেশা যা করেছি আজ তা আমি শখেরে করতে চাই। হুম। না না, আমি তোমাকে চাই না। আমি আমার অবুঝ বউটাকে চাই। আগে যেমন ছিলে তেমনই থাকবা, আর আমাকে জ্বালাবা। ঠিক আছে, আমার ভাইয়া বর। এইবার ঠিক আছে। এরপর কি হলো সেটা আপনাদের জানতে হবে না। আপনারা না ভদ্রঘরের সন্তান, হ্যাঁ? ভদ্রঘরের মানুষ, তাহলে এসব জেনে কি হবে? যান, নিজেদের কাজে যান।